আচ্ছা, আপনাদের লাস্ট দিন মনে হয় আমি কনটেন্ট 5 মানে আবার কভার করেছিলাম, তাই না? মানে স্লাইড 5 টা রিভিউ দিয়েছিলাম, বলেছে স্লাইড 6 আজকে থেকে শুরু, তাই তো? ঠিক আছে না? জি স্যার, ওই যে ডায়াগ্রামগুলো দেখিয়েছিলেন লাস্ট ক্লাসে, 3টা ডায়াগ্রাম। হ্যাঁ, ওই ডায়াগ্রামগুলো। আচ্ছা, আজকে আমরা স্লাইড 6 টা শুরু করে দিই, ঠিক আছে? কিছুটা এগুলো হচ্ছে আমরা লেটার সবগুলো একসাথে প্র্যাকটিস করবো আর কি। শুরু করা দরকার আগে। আচ্ছা, তো আপনাদের এই জায়গায় আসে আগে আমরা এতদিন পড়ছিলাম হচ্ছে কোনটা, এইটা স্লাইড 5 টা, স্লাইড 5। আচ্ছা, এটা পড়ছিলাম এখানে ডিজাইনের আন্ডার আমরা বিভিন্ন রকম ডায়াগ্রামগুলো শিখেছিলাম যে কিভাবে রিপ্রেজেন্ট করে এক্সেট্রা। আর আপনার এখানে স্লাইড 6 এ এটার নামটা দেওয়া আছে। আচ্ছা, আপনার এখন যেটা মেইন বিষয় হবে সেটা হচ্ছে সেটাও ডিজাইন বা হচ্ছে ইউআই ডিজাইনটা। আচ্ছা, তো আগে এটা বুঝাই, আমরা বুঝতে চেষ্টা করি যে ইউআই ডিজাইন এই জিনিসটার মানে কি, কেউ কি জানেন? মানে শুনেছেন ইউআই ডিজাইন? ইউজার ইন্টারফেস যে ডিজাইনটা করে ওই ডিজাইন। এক্স্যাক্টলি, ইউজার ইন্টারফেস। এখন আমাকে এটা একটু বলেন যে ইউজার ইন্টারফেস মানে কি? মানে এই কথাটা তো আমরা সবসময় শুনি, তাই না, যে ইউজার ইন্টারফেস ঠিক রাখতে হবে, ইউজার ইন্টারফেস ডিজাইন করা, এক্সেট্রা এক্সেট্রা। বাট এই ইউজার ইন্টারফেস জিনিসটার মানেটা কি অ্যাকচুয়ালি? এখন যেটা দেখতে পাচ্ছেন আপনি আপনার স্ক্রিনে এইটা এই ইন্টারফেসটা হ্যাঁ, বেসিক্যালি মানে হচ্ছে আপনি যখনই কোনো অ্যাপ্লিকেশন ইউজ করবেন তখন ইউজার তার সামনে যেটা দেখতে পারবে, মানে ইন্টারফেস যেটা, সেটাকে ইউজার ইন্টারফেস সোজা কথায় বলে। তার মানে এটার কিন্তু কয়েকটা বৈশিষ্ট্য আছে। ফার্স্ট অফ অল এটা গ্রাফিক্যাল হতে হবে, যে আপনি আপনার সামনে দেখছেন। আমরা এটা তো স্ক্রিনে বিভিন্ন এলিমেন্ট দেখতে পাচ্ছি, তাই না? যেমন সেটিংস এর জন্য দেখেন এখানে একটা গিয়ার দেওয়া, তাই তো? আবার এখানে শেয়ারের জন্য দেখেন এইভাবে। তার মানে এগুলো হচ্ছে এমন ভাবে দেওয়া আছে যাতে আপনি দেখে বুঝতে পারেন এটা। কিন্তু আমি যদি এখন ইয়া করি, কেমন কমন লাইন আর্গুমেন্ট তো সবাই জানেন এইগুলো, মানে কমন লাইন ইউজ করেছেন কখনো? জি স্যার। হ্যাঁ। এখন এখানে কিন্তু কোনো গ্রাফিক্স নেই, তাই না? দেখেন সব লেখা দিয়ে না। যে আমি ধরুন এখানে এলএস দিলাম, তাহলে আমার সব, আচ্ছা এলএস তো আবার ইয়াতে, তাহলে কি এসেছে? আচ্ছা, তার মানে এটা গ্রাফিক্যাল হতে হবে, চারপাশে আপনি দেখতে পারতে পারবেন যে কোন কি হচ্ছে চারদিকে। এখন আমাদের ইউআই ডিজাইন যেটা, সেটা একটা ডিজাইনিং ফেজ। তো যে কোয়েশ্চেনটা ফার্স্টে মাথায় আসা উচিত আমাদের সেটা হচ্ছে আচ্ছা স্যার, আমরা এতক্ষণ বিভিন্ন ডায়াগ্রামগুলো শিখলাম যে আমাদের ওয়ার্ক প্রসেস ফ্লো কেমন হয় সেটা শেখার জন্য, তাই না? এর আগের সাইডে সবকিছু তো ওগুলো ছিল। আমি যদি এখানে লিখে দিই আপনাদেরকে, তাহলে হচ্ছে আপনাদের স্লাইড 5 যেটা ছিল, স্লাইড 5 এটার মেইন টপিক ছিল হচ্ছে ওয়ার্কফ্লো অফ সার্টেন কম্পোনেন্টস অফ দি প্রজেক্ট। ঠিক আছে, আপনারা কিভাবে ওয়ার্কফ্লোটা হবে সেটাকে ডিজাইন করবেন। কিন্তু এখন আমরা যেটা ফার্স্ট আছে, টিম পেজটা লোড হয়েছে, দেখেন আমি যদি এলএস দিই, দেখতে পাচ্ছেন সবকিছু দেখাচ্ছে না এখানে, এই যে কি কি ডিরেক্টরি আছে। এখন আপনি দেখেন এটা কিন্তু আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আমরা ইউজার ডিরেক্টরিতে এখানে দেখেন আমরা কিন্তু কোনো ফোল্ডার আকারে বা কিছু আকারে এগুলি দেখতে পাচ্ছি না, তাই না? রেদার কিসে সবগুলো লেখা আকারে আছে না? তার মানে এটা কিন্তু হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। কেমন, এটা কিন্তু আপনার ইউজার ইন্টারফেস বা ওভাবে, মানে ইউজার ইন্টারফেস বলতে পারবেন বাট গ্রাফিক্যাল। দেখেন এখানে কোনো বক্স থেকে শুরু করে কোনো ফোল্ডার কিছু নাই। এখন এটা আপনি যদি কমান্ড লাইন ইউজ করেন আপনি কিছুটা বুঝতে পারবেন, কিন্তু যে কমান্ড লাইন ইউজ করে নাই তার পক্ষে এটা বোঝা খুবই কঠিন, মানে জিনিসটা যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, কোথায় কি করা লাগবে। আবার দেখেন আমি লিখেছি এলএস। এখন আপনি কিভাবে জানেন একটা ফোল্ডারে কেমনে ঢুকতে হয় ইউজুয়ালি? মানে স্বাভাবিক উপায় কি, আমি ক্লিক করে তারপর ওটাতে যাবো, তাই না? মানে ডবল ক্লিক করে। কিন্তু এখানের মধ্যে হচ্ছে আপনার কিন্তু বিভিন্ন ওয়ার্ড সিডি এলএস এগুলো দিয়ে তারপর এমকেডির কি করে এটা মনে আছে আপনাদের?
এই ডিরেক্টরি ক্রিয়েট করে। এক্স্যাক্টলি ক্রিয়েট করে। তার মানে আপনি সবসময় কি করতেন আগে, মানে আপনারা তো লিনাক্স মেবি পরে শিখেছেন তাই না? আগে তো উইন্ডোজ ইউজ করতেন বেশিরভাগ, আমি যদি ভুল না হয়ে থাকি। ইউজুয়ালি সবাই এটা করে। তো আপনি কি করতেন, নিউ ফোল্ডার ক্রিয়েট করতেন না জাস্ট এখানে রাইট ক্লিক মেরে? এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আপনি এরপরে ওটা তো ইনটুইটিভ, নিউ ফোল্ডার ক্রিয়েট হয়েছে আপনার কাছে রিনেম করার সাথে সাথে চাইবে, কত ইজিয়ার। কিন্তু এমকেডি দিয়ে আপনাকে এখানে মানে অনেক মানে নিজের মাথায় চিন্তা করছে হচ্ছে কি করা লাগবে, আবার রিনেমের জন্য আলাদাভাবে কমান্ড দিতে হবে। তো তার মানে এগুলি কিন্তু গ্রাফিক্যাল মানে ইউজার ইন্টারফেস না। আমরা ইউআই ডিজাইনে যেটা করব এখন সেটা হচ্ছে, আমি যখন কোনো একটা অ্যাপ্লিকেশন বানাবো বা কোনো কিছু, ধরুন আপনি একটা সাপোজ, আমি বারবার ফুড ডেলিভারি অ্যাপটা টানি কজ এটা খুব ইন্টুইটিভ, সবাই ফুড পান্ডা ইউজ করে তো এই জন্য। ধরুন একটু ভালো মতো খেয়াল করবেন আমি যেগুলো এখন বলছি, কজ এটা আপনার বেশ কাজে লাগবে আর মোটামুটি শুনলে কাভার হয়ে যাবে একটা, মানে খুব ইন্টুইটিভ জিনিসপাতি, কঠিন কিছু না। ধরুন এটা আপনার স্টার্টিং পেজ একটা ফুড ফুড অপশন অ্যাপের। আপনি বলেন তো আপনার এখানে ধরুন আমি এখানে রাখলাম হচ্ছে আপনার অ্যাড্রেস ঠিক করার অপশন, ভালো মতো খেয়াল করবেন কি বলছি। এখানে রাখলাম আপনার কোন ধরনের বিলিং করবেন, অনলাইন নাকি অফলাইন, ক্যাশ পেমেন্ট নাকি কার্ড পেমেন্ট এক্সেট্রা। এটা কিন্তু হোম পেজ। আপনি ওয়েবসাইটটায় ঢুকা মাত্র, ধরুন আপনি হচ্ছে যে ওয়েবসাইটের নাম হচ্ছে hungry.com সাপোজ, এটাতে ঢুকা মাত্র আপনি এটাতে যাবেন, তার মানে এটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ, তাই না? এতটুকু বুঝছেন? একটু কনফার্ম করুন। জি স্যার। জি স্যার। ওকে, ল্যান্ডিং পেজ, অ্যাড্রেস দিলাম, বিল দিলাম, এরপর এই জায়গায় দিলাম আপনার ইউজার অ্যাকাউন্ট, ইউজার অ্যাকাউন্টের সেটিংস। এরপর এখানে আহ, এই জায়গাটা পুরো খালি, ধরুন মানে আপাতত এখানে পুরো খালি। আচ্ছা খালি বাদ দেন, এখানে একটা বড় করে জাস্ট ইয়া অর্ডার লিখে দিন। মানে এটা কিন্তু জাস্ট এইভাবে একটা বক্স আকারে দেওয়া, ধরুন বক্সটার কালার হলুদ, এবং আর কিছু নাই এই এই পেজটাই। এখন আপনি বলেন এটা কি একটা গুড ডিজাইন? এটা না, কেন না আপনি বলেন, মানে আপনার রিজন গুলো বলেন, কোনো সমস্যা নেই, আমি জিজ্ঞেস করছি। অবশ্যই গুড ডিজাইন না, বাট তার একটা কারণ আছে, বলেন কেন না। দেখেন মানে এটা স্যার ভিজুয়ালি অ্যাপিলিং না জিনিসটা, কেমন? হ্যাঁ গুড পয়েন্ট, ফার্স্ট কথা এপিলিং না, গুড পয়েন্ট। এটা কিন্তু দেখে সুন্দর লাগছে না। আপনি যদি একটা ওয়েবসাইটে যান জিনিসটা আপনার ভালো না লাগে, আপনি কিন্তু জিনিসটা ইউজ করতে চাইবেন না, এটা কিন্তু একদম স্বাভাবিক একটা কথা। আর কি কি আছে একটু বলতে পারবেন? এপিলিং তো না, তারপর আরো একটা ঝামেলা আছে দেখেন। আমি যদি একটা একটা এবার যেতে চাই, এগুলো কিন্তু ইউআই ডিজাইন হচ্ছে খুব একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন, মানে আগের গুলা থেকে, মানে আপনাকে যখন কোনো কিছু ইউআই ডিজাইন করতে দেওয়া বলা হবে, এটা খুব ওপেন এন্ডেড একটা কোয়েশ্চেন। ওপেন এন্ডেড কোয়েশ্চেন বলতে কি আপনারা বুঝছেন যে আমি কি বুঝাচ্ছি? কেমন এই কথাটার অর্থ বুঝেন? আচ্ছা, ওপেন এন্ডেড বলতে আমি বুঝাচ্ছি আপনার আনসারটা আপনার সাথে অন্য কারণ মিলবে এটার চান্স খুবই কম, কারণ এক একজন এক একভাবে প্রবলেমটাকে দেখবে। এখন আমি ধরুন এটা আঁকলাম, এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে খুবই সুন্দর একদম, আরে একদম ফ্রন্ট পেজে তো সবকিছু আছে যা যা লাগবে। হ্যাঁ সেটা ট্রু, আমার ফ্রন্ট পেজে সবকিছু আছে যা যা আমার মেইন লাগবে, বাট আমার ফ্রন্ট পেজে থাকলেই তো হবে না, জিনিসটাকে তো সুন্দর করতে হবে তাই না? যেমন আমি আপনাকে বলি, ধরুন আমি আমার ইসে যাবো, ধরুন ড্রাইভে যাবো, আচ্ছা ড্রাইভে গেলাম, ঠিক আছে। এবার দেখেন এই জায়গায় ড্রাইভের ইন্টারফেস কি আপনার, ফার্স্টে এই সাইডে ড্রাইভ তো আছে, এখানে একটা নিউ বাটন আছে না? কারণ কি, ওরা হচ্ছে চাচ্ছে আপনি যাতে সাথে সাথে চাইলে নতুন ফোল্ডার থেকে শুরু করে আপলোড দেওয়া সব এখানে ক্রিয়েট করতে পারেন, তাই তো? এটা হচ্ছে ড্রাইভ এরিয়া। আবার দেখেন আপনি কিন্তু এখানে আপনার যে ফোল্ডারগুলো রিসেন্টলি অ্যাক্সেস করেছেন এগুলি সব এখানে দেখান। যেমন আপনি আবার মাই ড্রাইভে গেলে, মানে আমার ক্ষেত্রে সেখানে আপনার সব এই ইনফরমেশন যেগুলো আমি রেখেছি হবে। আবার দেখেন এটা তো গুগলের স্টার্টিং পেজ, এটা তো আপনারা সবাই চিনেন তাই না? কোনো কিছু করলে এটাতে আসে, তাই তো? আবার এখানে দেখেন আমি কি কানেক্টেড আছি ভাই? তো জি স্ক্রল করি, ওকে। আচ্ছা এখানে দেখেন গুগল কিন্তু এটা অনেকে আপনারা সার্চ মারলে পাবেন যে গুগলের অ্যাকচুয়ালি আরো অনেক বড় হওয়ার কথা ছিল, গুগল হওয়ার কথা ছিল পৃথিবীর ওয়ান ইন অল, এই জিনিসটা হওয়ার কথা গুগল, কিন্তু এটা এখন ওরা হতে পারে না বিভিন্ন ঝামেলার জন্য। আমি বুঝাই, যেমন দেখেন আপনি যদি এখানে আপনার অ্যাকাউন্টের উপর ক্লিক করেন, সরি এই
এই ডটটা 9টা ডটের উপর এখানে কিন্তু সব একসাথে আছে দেখেন। জিমেল আপনার মেইল করার জন্য, ড্রাইভ আপনার স্টোরেজের জন্য, ক্লাসরুমে মেটেরিয়ালস দেওয়া, ডক্সে আপনি আপনার ডক বানানো, জেমিনাই এআই, শিটস হচ্ছে এক্সেলের জন্য, স্লাইডস বানানোর জন্য, প্ল্যানিং এর জন্য। দেখেন সবগুলো একসাথে। গুগল কিপ কি করে জানেন এটা? কেউ কি ইউজ করেছেন? করে থাকলে বলেন তো এটা কি করে। আচ্ছা আমি বলি, আপনারা ফোন আচ্ছা, এটা নোট করে। ইয়েস এক্স্যাক্টলি নোট করে। আপনি এটার মধ্যে কিছু লিখলে সেটা আপনি যে কোনো ফোনে অ্যাক্সেস করতে পারবেন, মানে আলাদা করে মোবাইলে নোট করা। যে আপনি ধরুন এই মোবাইলে নোট করলেন, এখন আপনি আপনার আম্মুর ফোনে ইউজ করলে তো ওখানে পাবেন না ওই নোটটা, কিন্তু গুগল কিপ দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টে লগ ইন করলে পাবেন। যেমন তারপর ক্লাউড সার্চ করা যায়, অনেক কিছু আছে। তো দেখেন সবগুলো একসাথে এই পাশে নিয়ে আসছে একটা বাটনের ভিতর। এখন গুগল যদি এরকম না করে এগুলো একটা একটা আইকন এখানে দিত, আপনার কি সুন্দর লাগতো দেখতে বলেন তো? এই জায়গাটাই দিলে না। এক্স্যাক্টলি তখন আপনার খুবই ক্লাটার্ড লাগতো জিনিসটা দেখে। যেমন আমি আপনাদের সব থেকে বড় এক্সাম্পল দেখাই, এই যে বাংলাদেশের সব থেকে বড় এক্সাম্পল এখানে জানা এনআইডি ওয়েবসাইট। এটা দেখেন, পৃষ্ঠাটা দেখেন। এটা হয়তো যারা ইউজ করে কিন্তু দেখেন উপরে হয়তো ঠিক আছে, বাট এখন এখানে 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 অনেক কিছু। আপনি যদি আপনার এনআইডিটা অনলাইন এনআইডি চান, এখানে আপনাকে খুঁজতে হবে এই জিনিসটা অ্যাকচুয়ালি কোথায়, আপনার অনলাইন এনআইডি কোন জায়গাটায়। আবার একটা অপশনের ভিতর কতগুলো দেখেন এভাবে। দিস ইজ নট এ গুড ডিজাইন। মানে এটা আপনি কখনো সার্চ করলে বুঝবো। আমার দেখেন পাশে কত অপশন, ফটো গ্যালারি দিয়ে রেখেছে প্রথম পেজে। দেখেন এটার কোনো দরকার আছে আপনার? মানে এটা তো ইউজার এখানে কি জন্য আসবে? আপনার এনআইডি কার্ড প্রিন্ট করানোর জন্য, আপনি রেজিস্ট্রেশন করাতে। কোনো ইউজারকে আপনি কখনো এই জায়গাটায় ক্লিক করবেন? লাখ মানুষের মধ্যে একজনও। কোনো দরকার নেই এটাতে। কেমন? তারপর কুইক লিঙ্কস এগুলো হচ্ছে অন্যান্য দেশেরগুলো দিয়ে রেখেছে। যে জিনিসটা দরকার সেটা এখানে নাই, সেটা হচ্ছে অনলাইন তাড়াতাড়ি প্রিন্ট করা। তো এটা হচ্ছে আরেকটু ভিতরে ঢুকে পেতে হবে। তো আমি কি আপনাদের ফার্স্ট যেটা প্রিন্সিপাল, গুড ডিজাইন জিনিসটা বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি আমাকে এবার বলেন তো, মানে গুড ডিজাইনের জন্য কি কি থাকা লাগতে পারে? একটা তো হলো যে এপি লিঙ্ক যাতে হয়, আর একটা কি হতে পারে বলেন তো আপনার আইডিয়া থেকে। কারণ আপনাকে আমি একটা পেজের ফ্রন্ট পেজটা বানাতে দিলাম, তখন আর কি কি মাথায় রাখতে লাগতে পারে? আননেসেসারি জিনিসগুলো ওই পেজে রাখবো না, যেটা এক্স্যাক্টলি আননেসেসারি জিনিস না রাখা। এটার সাথে সাথে আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে এপিলিং জিনিস রাখা, যেটা ইউজারকে মানে টেনে আনতে সাহায্য করবে। আপনি আমাকে একটা এক্সাম্পল দিতে পারবেন? আপনি অনেকদিন ফুড পান্ডা ইউজ না করলে হঠাৎ করে কেন ইউজ করেন? এটা বেশিরভাগের আনসার দিতে পারার কথা। ধরুন আপনি ফুড অর্ডার দেন, কিন্তু হঠাৎ করে কোনো একটা কারণে ফুড পান্ডা ওই দিন আপনি ইউজ করবেন কি জন্য বা পাঠাবেন? ফুড অর্ডার করার জন্য। না না, ফুড অর্ডার ঠিক আছে, ধরুন আপনি ইউজুয়ালি করেন না, ঠিক আছে, বাট ওই দিন একটা জিনিস দেখার কারণে আপনার ফুড অর্ডার হঠাৎ করে দেওয়ার ইচ্ছা হয়। অফার বা ডিসকাউন্টস দেখে। এক্স্যাক্টলি অফার বা ডিসকাউন্ট, এই জিনিসটা ফুড পান্ডা এবং পাঠার একটা জিনিস করে আপনারা খেয়াল করেছেন? ধুমধাম হঠাৎ করে নোটিফিকেশন পাঠায় আপনাকে অফার দিয়ে, বলে যে টাকা, এভাবে শুরু করা অফারটা সবসময় দেখবেন টাকা 200 অফ আপনার নোটিফিকেশনে। তারপর বাকি জিনিসগুলো লেখা থাকে এই জায়গায়। হ্যাঁ। এটার এক্স্যাক্ট কারণ আছে। আপনি ফার্স্টেই এই লেখাটা দেখবেন, এটা দেখে আপনি ক্লিক করবেন, কারণ আপনি এটা দেখা মাত্র ভাববেন 200 টাকা অফ কেন দেখি। আপনি এই লেখাটা পরে পড়বেন, এটা এত দরকারি না আপনার কাছে। আপনি স্বাভাবিকভাবেই যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা দেখবেন। এরপর আপনি ভাববেন যে দেখবেন ওখানে লেখা থাকবে, যেমন আমি যে সাইকোলজিতে করি, আমি মানে বলে যে আমার খুব প্রিয় একটা আইটেম হচ্ছে মান স্টেশনের মিট বক্স। চিনেন কেউ? খেয়েছেন হোপফুলি জি স্যার, মিট হ্যাঁ। বক্স। ওটা আমার খুবই প্রিয় আইটেম। তো আমি ইউজুয়ালি যখন অর্ডার দিই তখন 381 টাকা হয়। এটা শুনে আমি কারণটা বলছি। এটা তো হচ্ছে আমি একটা রেগুলার মিট বক্স অর্ডার দিই, তারপর কোসলো অর্ডার দিই, কেমন, আর হচ্ছে যে একটা মানে এটার সাথে সসেজ দিই। টোটাল মিলে ডেলিভারি চার্জটা 381 আসে। আচ্ছা খুব ভালো কথা। এখন আমাকে ওরা বলে যে আচ্ছা এটা ডেলিভারি চার্জ ছাড়া যদি আমি 320 ধরি, ওরা হঠাৎ করে একটা অফার দেয়, আপনি যদি 350 টাকার উপর অর্ডার করেন ডেলিভারি চার্জ ছাড়া 350, তাহলে আপনাকে 20% ডিসকাউন্ট দেওয়া হবে। এখন শুনতে খুব ভালো লাগছে না জিনিসটা? কিন্তু আপনি ওখানে দেখবেন যে আপনার যা যা অ্যাড অন করা যায় এটার সাথে সবগুলোর দাম হয়তো 90 টাকা, যেগুলি বাকিগুলো আছে। এটা কি কখনো ফেস করেছেন 1-2 টাকার জন্য আপনি অফারটা নিতে পারছেন না ফুড পান্ডা বা পাঠাও? হ্যাঁ। কেমন ইচ্ছা করে করে, কিন্তু এটা আপনি দেখবেন টাকা 2 শর্ট এভাবে লেখা, টাকা 1 শর্ট এই জিনিসটা লেখা। এটা এটার অবভিয়াস কারণ আছে, কারণ আপনার এই জিনিসটা যখন লিখে রাখে আপনাকে তখন এক্সট্রা টাকা নিজের থেকে দিতে হবে, সেটা 50 টাকা হোক 90 টাকা হোক, সেটা আপনাকে ফুড পান্ডায় দিতে হবে।
দিয়ে হচ্ছে আপনি তখন দেখবেন যে এটা এবং লাল লেখাই থাকে, এই জিনিসটা লাল আকারে থাকে, তা আপনার চোখের মধ্যে খুব লাগে, যার কারণে আপনি দেখবেন কার্টে আরো কিছু একটা অ্যাড করার জন্য পাগল হয়ে যাবেন, এবং দেখবেন আপনার লাস্ট পর্যন্ত যে টাকাটা অ্যাকচুয়ালি 381 হওয়ার কথা সেটা 430-40-এর দিকে চলে যাবে ডিসকাউন্টের পর। কেমন? কিন্তু আপনার কাছে ভালো লাগবে কি জন্য? আপনি ভাববেন আপনি তো একটা 20% ডিসকাউন্ট পেয়েছেন। আপনার সাইকোলজিটা কেমনে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা বুঝতে পারছেন? মানে এই জিনিসের মাধ্যমে আপনাকে জি দিয়ে বেশি স্যার। অর্ডার দেওয়াচ্ছে ওরা। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে ওরা স্ট্রিক্টলি, আপনি কি কখনো ফুড পান্ডায় একটা ঢুকতেন এই 20% ডিসকাউন্টের নোটিফিকেশনটা না আসলে, মানে যারা ইউজুয়ালি ঢুকেন? অবভিয়াসলি না। আপনি ঢুকেছেন কারণ আপনাকে ওরা এমনভাবে একটা সুন্দর করে নোটিফিকেশন পাঠিয়েছে যে আপনি ওটা দেখে মাত্র ওদের অ্যাপে ঢুকেছেন, এবং এটা একটা ইউআই ডিজাইনের পার্ট। কিন্তু আপনার ইউআই ডিজাইন, আমি যদি বলি আপনি নোটিফিকেশন পার্টটা ডিজাইন করেন, তখন আপনাকে সুন্দর করে নোটিফিকেশন ডিজাইন করতে হবে না? তাই তো, বুঝছেন? তারপর ফেসবুক যেমন কি করে, ফেসবুককে আপনাকে নোটিফিকেশন পাঠায় কেউ লাইক দিলে ইউজুয়ালি? না। বা কেউ কেয়ার রিয়েক্ট করলে কি ইউজুয়ালি নোটিফিকেশন দেয়? এটা বলেন আমাকে। লাভ, কেয়ার এগুলো দিলে নোটিফিকেশন মানে বলতে আমি অন্য বুঝাচ্ছি, আমি কিন্তু মানে আপনি অ্যাপের বাইরে আপনার স্ক্রিনের উপরে কি নোটিফিকেশন সেটা বলেন, মানে এটা আপনার ফোন, আপনি অ্যাপটার বাইরে এখন কেমন, আপনি উপর থেকে টান মারার পরে এই নোটিফিকেশন বারটা আসে না, এখানে কি এই নোটিফিকেশনটা শো করে? ইউজুয়ালি করে না তো। মানে না স্যার আমার করে নিজের পোস্টে, মানে আপনি যদি নিজের প্রোফাইলের কোনো পোস্ট অন্য কেউ দেয় তাহলে নোটিফিকেশনে আসে। আপনাকে আপনার পোস্টে লাভ রিয়াক্ট দিলে আসে আপনার কাছে নোটিফিকেশন, মানে রিঅ্যাক্টেড আলাদাভাবে? টু ইওর পোস্ট আসে। এখন অত খেয়াল করি না যে স্পেসিফিকলি কোন রিঅ্যাক্ট সেটা বলছে কিনা, বাট বুঝছি, রিঅ্যাক্ট। তাহলে আপনার ওটা অন করা আছে, ইউজুয়ালি অন থাকে না। যেটা আপনার কাছে নোটিফিকেশন আসে সেটা হচ্ছে কমেন্টের আসে, দেখবেন আপনার পোস্টে কেউ কমেন্ট করলে সেটার বড়সড় একটা নোটিফিকেশন, ফুড পান্ডা নোটিফিকেশনের মতো আপনার অ্যাড্রেস মানে ইয়ার বার আসবে, নোটিফিকেশন বার। ফোনের কথা বলছি, ফেসবুকের নোটিফিকেশনের ভিতরে না। আবার আপনার যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, সেটাও আছে। আহ, আবার একটু বলেন, সরি মিস গিয়েছে। দিলে সেটারটাও আছে এখন। হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে সেটা আসে। তারপর হচ্ছে আপনি যদি এগুলি, এটার কারণ কি জানেন? এটা হচ্ছে আপনি যখনই দেখবেন আপনার কমেন্ট করেছে কেউ অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, আপনি এটা দেখা মাত্র ইউজুয়ালি আপনি অ্যাপটা এন্টার করবেন না দেখার জন্য যে মানে কি কমেন্ট করেছে অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট কে দিল, এটা আমি একটু দেখে আসি প্রোফাইলে, বুঝছেন? এই কারণে এগুলো হচ্ছে এমনভাবে ডিজাইন করা যাতে আপনি বারবার চলে আসেন। এটাকে একটা ইয়া বলা হয় জানেন, ডোপামিন হরমোনটার নাম শুনেছেন? ডোপামিন ডিটক্স বইটার জি নাম স্যার। শুনেছেন? এই বইটা অনেক জি স্যার। পপুলার। আচ্ছা, এটার ডোপামিন হচ্ছে এমন একটা হরমোন, আমরা এখান থেকে আমি বায়োলজিতে চলে যাচ্ছি, যেটা হচ্ছে আপনার খুব মানে আপনার গুড ফিল হরমোন। মানে আপনি যখন কোনো কিছু কাজ করবেন, ধরুন আপনি গেম খেলছেন, তো আপনার যে ভালো লাগে গেমটা খেলে সেটা হচ্ছে আপনি ডোপামিন একটা মানে সিক্রেট হয় ব্রেনের মধ্যে। তো আপনি যখন ফেসবুকে বারবার ঢুকেন তখন হচ্ছে ডোপামিনটা অভ্যস্ত হয়ে যায় যে ওই টাইমে ডোপামিনটা বের হওয়া। এই কারণে দেখবেন অনেক সময় অনেকে ফেসবুকে না ঢুকলে মানে কেমন কেমন খুব অস্বস্তি লাগে ওর, মানে ড্রাগের মতো অনেক। এটা হচ্ছে এই কারণে, এবং ওরা এগুলি বিল্ড করে হচ্ছে আপনার ইউআই এর উপর। আপনি জানেন ফেসবুক তাদের ইউআই ইঞ্জিনিয়ারকে থাউজেন্ডস অফ ডলার দেয় এক একটা জিনিস ঠিক করার জন্য, প্রচুর ডলার কিন্তু। আবার ওরা দেখবেন হঠাৎ করে কোনো একটা ইন্টারফেস চেঞ্জ করলে আপনি গালিগালাজ করেন না, বলেন যে মেসেঞ্জার এরকম কেন করলো, হঠাৎ চেঞ্জ করে করেছে, মাঝখানে কি করেছিল তো চেঞ্জ কতগুলো, মানে সেটিংস গুলো এক সাইডে নিয়ে গেছে। তারপর আচ্ছা, সব থেকে বড় এক্সাম্পল দিই, আপনারা ফেসবুক তো অনেকদিন ধরে ইউজ করছেন, মানে বেশিরভাগই আমিও। মানে ফেসবুকে কি একসময় স্টোরি যাওয়া যেত? স্টোরি নামে কিছু কি একসময় ছিল ফেসবুকে প্রথম না। দিকে? না, না ছিল স্যার। না। কিন্তু আপনি বলেন তো স্টোরিটা আপনার সব থেকে বড় জিনিসের একটা না এখন, ফেসবুকে স্টোরি দেওয়া। এবং হ্যাঁ। স্টোরিটা আপনি দেখবেন এভাবে কিন্তু আপনার নামে মানে যার স্টোরি আছে তার এখানে দেখা যায় স্টোরি আছে কিনা। এবং এখন আরো একটা ফিচার অ্যাড হয়েছে, এটা কি? নোট, তাই না? এখানে আপনি দেখবেন একটা নোট দেওয়া আছে ছোটখাটো করে, মানে আপনার ফ্রেন্ডদের এখানে। তো আপনি দেখেন একই সাথে আপনি দেখতে পাচ্ছেন তার নোটে কোনো কিছু আছে কিনা, কিন্তু নোটটা কি পুরা দেখা যায় নাকি কিছুটা দেখা যায় নোটটা মেসেঞ্জার অ্যাপে ঢুকলে? কিছুটা। কিছুটা। তার কারণটা কি বলেন? ইচ্ছা করলে পুরোটা দেখাতে পারতো, কিছুটা কেন দেখিয়েছে বলেন? যাতে আপনি কি জায়গা করেন? সেভ করার জন্য। না, জায়গা সেভের থেকে আরো একটা বড় নোটটা কারণ যখন আছে। ক্লিক করি, ক্লিক করে এক্স্যাক্টলি, আপনি একটা ক্লিক করেন, কারণ আপনি একটা ক্লিক করার পর ওদের এঙ্গেজমেন্ট বাড়বে আর ওরা বুঝতে পারবে যে আপনি কোন ধরনের পার্টিসিপেন্টদের মানে ক্লিক করলে সেটাই হবে। আবার আপনি আরো একটা জিনিস ফেস করেছেন, আমি সরি আমি মানে অনেকগুলা কমন জিনিস ব্যাপারে বলছি, কারণ আপনার ইউআই ডিজাইন হচ্ছে
খুব কমন একটা জিনিস যেটা আমরা প্রতিদিন ফেস করি, বাট আমরা বুঝি না। আপনি এটা যত বুঝতে পারবেন আপনি কোশ্চেন ইজিলি আনসার করতে পারবেন, বাট আপনাকে বুঝতে হবে একটা গুড ইউআই মানে কি। যেমন আপনাকে একটা বলে, আপনি যদি কখনো খেয়াল করেছেন আপনার ফোনের আশেপাশে যখন কোনো কিছু নিয়ে কথা বলেন ওই রিলেটেড আপনাকে সাজেশন দেখায়, এটা ফেস করেছেন আপনারা? ফেসবুকে অ্যাডভার্টাইজ ওই রিলেটেড আসা শুরু করে, বা একটা জিনিস সার্চ করলে মাত্র, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা আপনি এবার আমাকে বলেন, আপনি এটা নিশ্চয়ই নিজে নিজে হচ্ছে না, মানে হঠাৎ করে তো হচ্ছে না, আন্তাজে হচ্ছে না আর কি। এটা একটা প্ল্যান জিনিস না? অবভিয়াসলি যে আপনার নিউজ ফিডে এমন জিনিস আসবে, ধরুন আপনি নিউজ ফিড এখন সার্চ করলেন, সাপোজ আমি বলছি যে আমাদের স্যার মানে একটা ইউআই ডিজাইন নিয়ে অনেক বেশিক্ষণ কথা বলছে, তো এটা এই স্যারটাকে কেমনে থামানো যায়, ঠিক আছে, সাপোজ বললাম, আমি মজা করেই বলছি। তো এখন আপনি এই রিলেটেড মানে সার্চ মারলেন, এরপর দেখবেন যে আপনার ওখানে এমন এমন সাজেশন আসবে যেটা হচ্ছে মানে সবগুলা এই রিলেটেড নিউজ ফিড একটা পর একটা আসতে থাকবে, মানে আপনি স্ক্রল করবেন এটা বাদ। তো আপনার এটা নিউজ ফিড হলে টানা এরকম আসতে থাকবে, ধরুন মাঝখানে আপনার ফ্রেন্ডের একটা পোস্ট আসলো, আপনি লাইক দিলেন, আবার একটা আসবে এরকম, মানে আপনি কি এত সমস্যায় পড়েছেন, এখনই সমাধান করুন, কেমন বিভিন্ন জিনিস। এখন এটার কারণ কি, আপনার হচ্ছে যে ওরা জানে আপনি এই জিনিসটা নিয়ে হয়তো 2 ঘন্টা পর আবার চিন্তা করবেন না, বা একদিন পর আপনার চিন্তা করার চান্স কম। আপনার ব্রেনকে যদি ওই রিলেটেড জিনিস তখনই না দেখায়, আপনি কি জিনিসটা নিয়ে পরে ইউজুয়ালি আবার ভাববেন? মানে চান্স কম না? না, হবে না। এক্স্যাক্টলি, আপনাকে কিন্তু তখনই দেখাতে হবে। ফেসবুক চাইলে ওরা কি করে বলি, ওরা হচ্ছে 2 রকম প্ল্যান করে, মানে এটা ফেসবুক গুগল সবাই। আপনাকে ফার্স্টে আপনি যখনই সার্চ মারবেন ওই রিলেটেড জিনিস আপনাকে সাথে সাথে একবার দেখাবে, কেমন এই স্যার, মানে সাথে সাথে as soon as possible একবার দেখাবে। আরেকটা, আচ্ছা, সাথে সাথে একবার দেখাবে। আরেকটা যেটা করবে সেটা হচ্ছে আপনাকে হঠাৎ করে দেখবেন 2-3 দিন পর ওটা একটা বা দুইটা পোস্ট দেখাবে। এটার কারণ কি, যাতে আপনার মেমোরি তো এটা আবার চলে আসে, তখন আপনি ভাববেন ও আমি তো এই রিলেটেড একটা জিনিস 2 দিন আগে করার ট্রাই করেছিলাম, সার্চ মেরে। আচ্ছা, এখন অনেক কথা বুঝলাম, আপনি কি বুঝতে পারছেন আপনার এখানে সবগুলো ইউআই রিলেটেড আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখে এগুলো আপনাকে ম্যানিপুলেট করা যাচ্ছে। এই জিনিস কিন্তু কখনো কমাল লাইনে হবে না, এটা তো বুঝেন। আপনি কি কখনো এটা দেখে আপনি অ্যাট্রাক্টেড হবেন কোনো কিছু করার জন্য? মানে ইউজুয়ালি মানুষ, বলেন আপনি, এই জিনিসগুলো না দেখে। স্যার। এখানে যদি আমি এখন একটা এমকেডি দিয়ে একটা ফোল্ডার বানাই অফার্স, বেশিরভাগ মানুষ কি ওটার দিকে ছুঁয়েও তাকাবে? না, স্বাভাবিক না। দেখবে না। কিন্তু অ্যাকচুয়ালি তো এটা হয়, তাই না? একটা অ্যাপের ভিতর আপনি ফোল্ডার গুলাকে চাইলে তো এমকেডি দিয়ে দেখতে পারেন। এটা আমার কথাটা বুঝছেন, তাই না? যে আপনার ফোল্ডার তো, মানে দেখেন এখানে আমি নিজেও জানি না এখানে কি একটা মুভি স্টার লগ এক্সেট্রা এক্সেট্রা আছে। তো ধরুন আমি এই একই জিনিসটা একটা সুন্দর করে ফোল্ডারে বড় করে দিয়ে দিলাম, তখন দেখতে আমার ভালো লাগে। কিন্তু এখন তো আমার দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগছে না, মানে যখন ইয়ার মধ্যে দিচ্ছি কমান্ড লাইনে। তো তাহলে আপনি ইউআই ডিজাইনের সব থেকে মেইন যেটা জিনিস, একদম প্রাইমারি প্রিন্সিপাল, সেটা হচ্ছে আমার একটা কোয়ালিটি থাকতে হবে, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। এটা কি বুঝছেন কেন ক্রিয়েটিভিটিটা থাকতে হবে? আপনি ইউআইটা কত সুন্দর করে বানাবেন সেটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে। আপনি যে ইউআই যদি বানাতে না জানেন তাহলে অ্যাকচুয়ালি ওটা মানে কি বলে, মানে প্র্যাকটিস করে করে শিখা লাগে যে কোন জায়গায় কি জিনিস সুন্দর হয়। এখন আপনি কি এই জিনিসটা কখনো দেখেছেন? একটা জোক আছে যে আপনাকে এখানে বললো সিলেক্ট ইউর ফোন নাম্বার, ঠিক আছে, সিলেক্ট ইউর ফোন নাম্বার আর কি। আচ্ছা, আর এই জায়গায় কি দেওয়া জানেন? একটা আপ বাটন অথবা একটা ডাউন বাটন। এটা মানে কি আপনি বুঝছেন এটা কি অ্যাকচুয়ালি? আপনাকে এটা ক্লিক করে বা স্ক্রল করে আপনার ফোন নাম্বারটা আনতে হবে না। আমি কি বুঝছেন আমি কি বোঝাতে চাচ্ছি জিনিসটা? যে ফোন নাম্বার আপনি কি করেন, ইউজুয়ালি টেক্সট দিয়ে এন্টার করেন না, যে এভাবে ধরুন হ্যাঁ মানে 417, ফোন কোডটা দেওয়ার জন্য। মানে আপনার বিভিন্ন ওয়েবসাইটে ফোন নাম্বার রেজিস্ট্রেশন করেন না, জি হ্যাঁ হ্যাঁ তো স্যার। তখন আপনি কি ডিরেক্ট কিবোর্ড দিয়ে এন্টার করেন না? জি স্যার। তো ধরুন আমি এখানে কিবোর্ড না রেখে একটা ইয়া রাখলাম আর কি, মানে আপনি এখানে এন্টার করতে পারবেন না, রাদার উপরেরটা টিপলে 1 বাড়বে, নিচেরটা টিপলে 1 কমবে। তো আমার ফোন নাম্বারটাই পৌঁছাতে কতবার যেতে হবে? এটাই পৌঁছাতে প্রায় 1 লাখ বার ক্লিক করতে হবে না? বা মানে বুঝছেন তো, 11টা সংখ্যা। আবার আপনি কিন্তু এটা স্ক্রল করলে ধরুন বাড়তে থাকবে, মানে এই নাম্বারটা ধরুন 1000 2000 বাড়বে, বাট এই এক্সাক্ট এই নাম্বার আনতে আপনার কি কষ্ট করতে হবে, এটা বুঝতে পারছেন জিনিসটা? হুম। তো তার মানে এটা কি একটা ব্যাড ইউআই ডিজাইন না? এটা একটা জোক হ্যাঁ। আছে,
আপনাদেরকে ওটা পরে দেখাবো। একটা আমি ভিডিওটা অ্যাকচুয়ালি বের করে রাখি, হঠাৎ করে মাথায় আসছে। মানে এটা হচ্ছে ব্যাড ইউআই ডিজাইন। আচ্ছা, তো এরকম করলে কেউ কখনো আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে না, কি স্বাভাবিক কথা। এবং তারপর ধরুন আপনার ওয়েবসাইট একদম আম, একদম সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আরেকটা, কেন ধরুন আপনি খুব সুন্দর একটা ওয়েবসাইট বানিয়েছেন বাট মানুষজন রেজিস্টার করছেন। আপনি বলেন তো, আপনি ইউজুয়ালি আপনার নামটা বিভিন্ন প্ল্যাটফর্মে আর কি, ফেসবুক টেসবুক, ইংলিশে লিখতে বেশি কমফোর্টেবল ফিল করেন নাকি বাংলায়, মানে তাড়াতাড়ি করার জন্য? বলেন তো দেখি। স্যার ইংলিশ। ইংলিশ কারণটা কি? বাংলায় করতে হলে আমাদের বাংলায় যুক্ত বর্ণ থেকে শুরু করে, আবার আপনি তো ইউজুয়ালি অভ্র দিয়ে লিখি আমরা, তাই না? মানে ইংলিশ টু বাংলা হয়ে যায়। ওটাতে আবার ওই আপনার নামটা অ্যাকচুয়ালি আনতে বেশ কষ্ট করতে হয়, তাই না? বা ভুলভাল হতে পারে। রাদার আমরা নামটা যদি ইংলিশে লিখে ফেলি, ঝামেলা শেষ না ওখানে, তাই তো? কিন্তু আমি যদি এখন বলি, ধরুন আপনি একটা ওয়েবসাইট বানিয়েছেন, ওখানে শুধু আপনি বাংলাতেই নাম এন্ট্রি নেবেন। আর আপনার ফ্রেন্ড একটা ওয়েবসাইট বানিয়েছে, একই কাজ করে, কিন্তু ওটাতে ইংলিশ বাংলা দুটাই, যেটা দেওয়ার ইচ্ছে দেওয়া যায়। তাহলে কার ওয়েবসাইটটা বেশি চলবে বলেন তো আপনি? দুইটাই যেটা। যেটাতে দুইটাই আছে অপশন, অবভিয়াসলি। কারণ হচ্ছে ওখানে যারা বাংলা ইচ্ছা বাংলা দিবে, আর বেশিরভাগ ইংলিশের নামটা দিয়ে সাথে সাথে সমস্যাটা এ করে ফেলবে। আপনি একটা ফ্যাক্ট বলে, আপনার অ্যাভারেজ ইউজার, মানে আপনি আপনার সবাই একটা ওয়েবসাইটের দিকে সর্বোচ্চ 3 সেকেন্ড দেখবে। এটা দেখার পর ওই ওয়েবসাইটটা যদি ওর কনভিনিয়েন্ট না লাগে বা পছন্দ না হয়, মানে কাজটা যেটা খুঁজছে স্ক্রিনে না পায়, তাহলে ওই ওয়েবসাইটও আর আসার সম্ভাবনা খুবই কম। আমার কথাটা কি বুঝছেন আপনি? যে মাত্র যেটা বললাম, আপনি একটা ওয়েবসাইটে যাবেন, ওখানে গিয়ে আপনি যদি আপনি যে কাজটা করার ট্রাই করছেন ওটা 3 বা 4 সেকেন্ডে না পান, আমি আপনার ইএলএমএস এর কথা বলছি না, ইএলএমএস আপনাকে বাধ্যতামূলকভাবে যেতে হয়। কিন্তু আপনি এমন ওয়েবসাইট যেটাতে আপনি একটা ছোট কাজ করতে চাচ্ছেন, ওটা অন্য ওয়েবসাইটেও করা যায়, সেটা আপনি 3 সেকেন্ডের মধ্যে খুঁজে না পেলে ওই ওয়েবসাইটে আপনি আর যাবেন না। এটা একদম মানে রিসার্চ করে বের করা। তাহলে আপনি বুঝছেন, একটা ধরুন একজন একটা $1,000 ব্যয় করে একটা ওয়েবসাইট বানানো, কিন্তু তার ইউআইটা ভালো হয়নি, তখন ওর টাকাটা পুরো ওয়েস্ট, তাই তো? জি স্যার। তাহলে আমি কি বুঝাতে পেরেছি একটা গুড ইউআই কি? মানে অনেকক্ষণ ধরে বুঝালাম, বাট এই ইউআই অনেক, মানে এগুলো এখন আপনার স্লাইডে আসতে থাকবে বারবার ইয়াগুলো। এবার আমরা যাই, দেখেন, ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন টু উইচ ইউজার ইন্টারাক্টস, কেমন? ব্যাক এন্ড তো হচ্ছে ডেটাগুলো, লিখিত ফর্ম, ওগুলো কিন্তু আমরা দেখছি না। ফ্রন্ট এন্ডে ইয়া হতে হয়। আচ্ছা, এই কনটেক্সটে আরেকটা কথা বলি, আপনারা কি অ্যাপ্লিকেশন বানিয়েছেন না? মানে আপনাদের তো প্রজেক্ট হয়েছে মনে হয়, তাই না? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্যাড এগুলো হয়েছে না? কারোর কি হয়েছে? জি স্যার, স্যাট ল্যাব হচ্ছে। আচ্ছা, হচ্ছে। আপনাদের ওখানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মিলিয়ে বানাতে হচ্ছে না বিভিন্ন জি আচ্ছা, আপনি বলেন তো, আপনার অ্যাপের যদি ব্যাক এন্ড ভালো হয় অনেক, কিন্তু ফ্রন্ট এন্ড খুবই বাজে হয়, আপনাকে কি টিচার ইউজুয়ালি নাম্বার দিবে কি মনে হয়? না স্যার। এটা দিবে কিন্তু মানে কম দিবে। এক্স্যাক্টলি সেকেন্ডটার আনসার ঠিক আছে, দিবে বাট কম। কারণ আপনার টিচার কিন্তু বুঝতে পারবে, যেমন আমি দেখলে বুঝবো যে আপনার ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডে কতটুকু কাজ হয়েছে, ঠিক আছে। কিন্তু আপনি ধরুন, আমাদের বাবা মা তো ইউজুয়ালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জানে না যদি না ওই লাইনে থাকে। ধরুন আপনি আপনার একটা ধরুন আপনি কি বলবো, ধরুন আপনার বাবা মাকে ওয়েবসাইটটা দেখালেন, বললেন যে এটা আপনি বানিয়েছে, বলবেন ধরুন কেউ বানিয়েছে বললেন, এখন বললেন যে এটাতে কত নাম্বার দিবে, তো ওনারা কি ওটাতে ভালো নাম্বার দিবেন? আপনার কি মনে হয়? আপনার ফ্রন্ট এন্ড যদি ভালো না হয়, ব্যাক এন্ড কিন্তু খুবই ভালো হয়েছে। এবার আনসারটা দেন। না, না না, বুঝলে ব্যাক এন্ড কাছে না বুঝলে। ওনারা তো ব্যাক এন্ড বুঝবে না, স্বাভাবিক। এটা ওনারা না, আপনারা ছাড়া ব্যাক এন্ড কি আপনার মনে হয় সিএসসির বাকিরা বুঝবে? মানে সিএসসির বাইরে যারা আছে, ব্যাক এন্ড জিনিসটা কি ওরা কি বুঝে আপনার মনে হয় জিনিসটা? এই যে আমি হোয়াইট বোর্ডে এই যে আঁকছি, এই জিনিসগুলো স্টোর হচ্ছে, আমি কিন্তু এখানে আঁকছি না, তাই না? এই জিনিসটা তো অন্য জায়গা থেকে আঁকছে, আপনারা তো আমাকে মাউস নাড়াতে দেখছেন না। যেমন এই দাগটা এই এখন দিচ্ছি, এগুলো আমি দিচ্ছি আইপ্যাডে, এই যে এখানে আইপ্যাডে দিচ্ছি, সেটা এখানে চলে আসছে। তার মানে এখানে একটা পিছনে ব্যাক এন্ডে কাজ হচ্ছে। কিন্তু আপনার ইউজার কি এই জিনিসটা দেখবে কখনো যে ব্যাক এন্ডে কি হচ্ছে, নাকি উনি দেখবে যে কাজ করা যাচ্ছে কি? এটা বলে, মানে ফ্রন্ট এন্ডে। মানে কাজ করা যাচ্ছে কিনা খালি। এক্স্যাক্টলি, ফ্রন্ট এন্ডটা ওনার কাছে মেইন। তো আপনার ফ্রন্ট এন্ড যদি সুন্দর না হয়, তাহলে আপনার ইউজার হারাবেন। আপনার ব্যাক এন্ড যদি সুন্দর না হয়, আপনি হচ্ছে এক্সপার্ট ফিল্ডে যারা, তাদের কাছে মানে গ্রহণযোগ্যতা হারাবেন, কারণ আপনার তখন ইনাফ কাজ নেই জিনিসটা। ফ্রন্ট এন্ড এই কারণে ইউজারকে টানার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর একটা অ্যাপের নাম শুনেছেন আপনি? আচ্ছা, ওটা একটু পরে যাচ্ছে। এটা তো কেন
গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর ফর্ম ভয়েস কন্ট্রোল এক্সেট্রা। আমরা গ্রাফিক্সটা নিয়ে মেনলি করবো কারণ আপনাদের খাতায় গ্রাফিক্যাল ইন্টারফেসে আঁকতে দিই। আচ্ছা, স্টেপস অফ ইউআই ডিজাইন দেখেন, এগুলো হচ্ছে মানে আমি যা এতক্ষণ বলেছি সেগুলো হচ্ছে ইয়ে আকারে আর কি, মানে কাইন্ডা মানে লিখিত সুন্দর করে এখন 4টা স্টেপ। আপনি দেখেন আমরা কিন্তু প্ল্যানিং, আপনি কোনো ইউআই ডিজাইন করার আগে যদি প্ল্যানিং ছাড়া ডিরেক্ট আঁকতে বসে যান আপনার জিনিসটা তো বাজে হবে, তাই না? যেমন আমি এখানে যেটা করলাম, এই যে এই অ্যাপটা কোনো প্রকার প্ল্যানিং ছাড়া আঁকা শুরু করে দিয়েছে না, অর্ডারটা মাঝখানে বসিয়ে দিয়েছে। এটা কি সুন্দর হয়েছে আপনি বলেন প্ল্যান ছাড়া? আচ্ছা, না, কিন্তু আমি ধরুন এখন একটু প্ল্যান করলাম, আমি ভাবলাম আচ্ছা আমি কি কি দেখেছি একটু ভাবি বিভিন্ন ওয়েবসাইটে। তো তখন আমি ভাবলাম আচ্ছা আমি আগের মতো একটা বক্স থাকবে যেটা সবসময় থাকে, গুড। আচ্ছা, এরপর এখানে আমি ইউজার লেখাটা না দিয়ে একটা আইকন দিব এবং এখানে একটা মানুষের ছবি থাকবে, ঠিক আছে? এটা বেটার না? তাহলে এটা কি, এটা সবাই দেখে কি বুঝবে এটা ইউজার। তারপর এখানে একটা 3টা দাগওয়ালা অপশন দিব, এটা ক্লিক করলে কি একটা পপ আপ মেনু আসবে, কেমন? তো পপ আপ মেনুটায় কি থাকবে, সেখানে থাকবে আপনার অ্যাড্রেস ঠিক করা, তারপর আপনার হচ্ছে যে হিস্টোরি, প্রিভিয়াস অর্ডার, কেমন? তারপর হচ্ছে আপনার ধরুন এখানে হচ্ছে যে অফার্স, মানে সবগুলো অফার্স, আর এখানে আরেকটা কি ভাউচার্স থাকলো। এরপর ফ্রন্ট পেজে এখানে বড় করে হচ্ছে যে একটা কোনো একদম আপনার এরিয়া অফার যেটা কাছে সেটা, যেমন অফার নিয়ার ইউ মানে আপনার এরিয়া অনুসারে সেটা এখানে দেখাবে, কেমন? তারপর উপরে হচ্ছে যে এখানে ধরুন একদম বড় আকারে অর্ডার নাম লিখে, কেমন? এই জায়গাটায়। তারপর ধরুন এই জায়গাটায় আচ্ছা এই জায়গায় হচ্ছে যে পেমেন্ট অপশন লেখা আরেকটা। তারপর এখানে আরো ছোট ছোট অনেক অফার আছে, ধরুন এখানে হচ্ছে স্ন্যাক্স এর অফার আছে, এখানে হচ্ছে অ্যাপেটাইজার লেখা অফার আছে, আর এখানে হচ্ছে অফার কতগুলো বুঝেন, একটার পর একটা ছবি আসতে থাকে, যে এরকম 3টা ডট দিয়ে প্রথম ছবি আসে, সেকেন্ড ছবি আসে, থার্ড ছবি আসে, স্ক্রল হতে থাকে নিজে নিজে। আমার কথাটা কি বুঝছেন ডিজাইনের কি বলছি? জি স্যার। হ্যাঁ, ওইরকম থাকবে ধরুন, কেমন? আর একদম নিচের দিকে আপনার কিছু ধরুন থাকলো না, এই জায়গাটা জাস্ট এমনি রাখলাম। এবার দেখেন তো পেজটা এটা থেকে বেটার লাগছে কিনা দেখতে, আপনারা অনেস্ট অপিনিয়ন আগের থেকে বলেন তো। জি স্যার। জি স্যার। এখন কিন্তু এটা একটা প্রপার ডিজাইন হয়েছে, কারণ আমি একটা অ্যাপ ফুড পান্ডা যেটা দেখেছি বা পাঠাও বা যেটা বলেন হাঙ্গরি নাকি, সেটার মতো করে একটা বানানোর ট্রাই করছি, পুরোপুরি সেম না অবশ্যই, মানে নিজের আইডিয়া দিয়ে। তাহলে এটা ফার্স্টে কি করা দরকার, একটা প্ল্যানিং করা দরকার, কারণ আপনার কোথায় কি হবে সেটা বোঝার জন্য। তো একদম ইনটুইটিভলি প্ল্যানিং, প্রোটোটাইপ অ্যান্ড স্কেচিং। আমরা এই যে এখন হোয়াইট বোর্ডে যেটা করছি অথবা আপনি খাতায় যেটা করবেন ওটাকে কি বলে, প্রোটোটাইপ করা। আপনার কি মনে হয় আমি এটা আঁকার পর সাথে সাথে এভাবে বানিয়ে ফেলবো জিনিসটা? অবশ্যই না। জিনিসটা আমি এরপর কি আরো রিফাইন করবো, তাই না? এটা তো আমি প্রথমবার আঁকলাম, প্রথমবার একে নিশ্চয়ই অ্যাপটা বানিয়ে ফেলবো না এভাবে কোড করবো। এটা হচ্ছে প্রোটোটাইপিং বলে এটাকে, প্রথমটা বানানো। অপটিমাইজেশন, যেমন আমি যদি এটাকে দিকে দেখি, ধরুন আমি ভাবলাম আচ্ছা আমি নিজেরটা দেখলে আমার নিজেরটা ভালো লাগবে, ধরুন আপনাদের কাউকে দিলাম, কেমন? তো দিয়ে আপনি বললেন যে আচ্ছা স্যার আপনার এই জায়গাটা তো পুরো ফাঁকা নিচে, এখানে আমরা কোনো কিছু একটা দিতে পারি যেটা অ্যাকচুয়ালি ইউজারের কাজে লাগবে বা ইউজারকে টানবে। তো তারপর আপনি ধরুন আপনার কোনো একটা আইডিয়া দিলেন, ধরুন বললেন যে আচ্ছা স্যার আমরা এখানে কি করতে পারি, বলতে পারি লোকাল কিউজিং একটা অপশন রাখতে পারি, যে আপনার কাছে অনুসারে এই জায়গায় একটা লোকাল কিউজিং অপশন থাকবে, কারণ নইলে তো জায়গাটা ওয়েস্ট হচ্ছে, কেমন? তো আমি বললাম হ্যাঁ আইডিয়াটা ভালো, কারণ এক একজন লোকাল কিউজিং নিজের জায়গাটা খেতে চায়। তো তাহলে এটা কি একটা অপটিমাইজেশন করলাম না আমি? তাহলে এটা হলো। আর ইমপ্লিমেন্ট হচ্ছে লাস্টে কোড করা। এবার এখানে এই স্টেপ আপনাদের ক্লিয়ার করে, আপনারা কি এই অ্যাপটার নাম শুনেছেন বা কেউ ইউজ করেছেন? ফিগমা। জি স্যার। হ্যাঁ, ফিগমা বেসিক্যালি কি, ফিগমা হচ্ছে একটা ইউআই ডিজাইন টুল। ফিগমা থেকে আপনারা কোড লিখেন, ইউজুয়ালি নতুন ফিচার আসছে বাট ওটার আগে কোড তো লিখেন না, তাই না? ফিগমাতে না স্যার, জাস্ট ড্র্যাগ এন্ড ফিগমাতে হ্যাঁ ড্র্যাগ এন্ড ড্রপ, এক্স্যাক্টলি ড্র্যাগ এন্ড ড্রপও না, শুধু আপনারা কিন্তু একটার সাথে একটা সেট করতে পারেন কোন অপশনে ক্লিক করলে কি হবে, তাই না? পুরোপুরি মনে হয় একটা ওয়েবসাইট বানিয়ে ফেলেছেন দেখলে। কিন্তু ওই ফিগমা কি অ্যাকচুয়ালি ওয়েবসাইট বানানো হয় নাকি জাস্ট ফ্রন্ট এন্ডের জিনিসটা দেখানো হয়, ফ্লোটা কি? ফ্লোটা ফ্রন্ট দেখা যায়। হ্যাঁ, ফ্লোটা দেখানো হয়। ফিগমার কিন্তু আলাদা ইয়া আছে, ফিগমা ইঞ্জিনিয়ার, মানে আপনারা যারা অনেকে ফিগমা নিয়ে একদম এক্সপার্ট না, ফিগমাতে তো অনেক কিছু করা যায়, তো তাদেরকে বলা হয় ইউআই ইঞ্জিনিয়ার্স। তাদের কাজটা কি জানেন? আপনাদের মতো বা আমাদের মতো যারা কোডার তাদের লাইফটাকে হেল্প করে, আপনাকে এটা বুঝায় জিনিসটার মানে কি। আপনাকে ধরুন একটা ইউজার এই জিনিসটা বানাতে বললো, আপনি বানিয়ে ফেললেন,
মানে ফিগমা ইঞ্জিনিয়ার আপনাকে বললো, এরপর ফিগমা ইঞ্জিনিয়ার বললো আচ্ছা এটা একটু এ সাইডে আসবে, কেমন, আর এটা এটার এ পাশে যাবে, এরকম হবে জিনিসটা। এখন উনি তো মুখে সোজা করে বলে দিল। আপনার কি মনে হয় যারা এইচটিএমএল সিএসএস, বিশেষ করে সিএসএস নিয়ে কাজ করেছেন, এই জিনিসটা খুব ইজি, যে সাথে সাথে করা যাবে নাকি বেশ কিছু চেঞ্জ করা লাগবে বলেন তো? চেঞ্জ করা লাগবে। চেঞ্জ করা লাগবে। আপনারা তো ফ্লেক্স বক্স এগুলো ইউজ করেছেন হোপফুলি, ফ্লেক্স থেকে শুরু করে এসব গ্রিড, তাই না, সিএসএস এ এগুলো হ্যাঁ জি। এক একটা নাড়ালে কি পরিমাণ উল্টাপাল্টা হয়ে যায় সেটা কি খেয়াল করেছেন? সামান্য একটা জিনিস নাড়ালে মাত্র এক একটা জিনিসের মধ্যে অ্যালাইনমেন্ট করতে খুবই পেইন কিন্তু জিনিসটা। কেমন আপনি যখন একটা জিনিস বানিয়ে ফেলবেন তখন আপনি যদি আবার নাড়াচাড়া করতে হয় দেখবেন যে আপনার পুরো পেজের ডিজাইন ওলটপালট হয়ে গিয়েছে। তো এটা আপনার ইউআই ইঞ্জিনিয়ার বলবে খুব ইজি, কারণ উনি তো কোডটা করেন অ্যাকচুয়ালি, উনি তো জাস্ট সামনের পেজটা কিরকম দেখতে হবে সেটা বানায়। কিন্তু আপনি তো জানেন অ্যাকচুয়ালি জিনিসটা হবে কি হবে। এটা অনেকটা এরকম যে আপনার ধরুন ছোট একটা কাজিন আছে, ও বলছে যে আমি একটা ট্রেনে চড়বো, একটা ট্রেন নিয়ে আসো। তো ও হয়তো জানে না যে আপনি তো চাইলে তো ট্রেন কিনে আনতে পারবেন না বাসায়, মানে বড় ট্রেন, তাই না? কিন্তু ওর কাছে তো ওই জিনিসটা ফিজিবল না, ও ভাবলে যে ট্রেনটা কিনা যায়, ট্রেনের টিকিট কিনা। আচ্ছা, এটা হচ্ছে ইয়া। তো ফিগমাতে আমরা ডিজাইনটা করি আর কি, প্রোটোটাইপিং ফিগমাতেই করা হয়। আচ্ছা, রুলস অফ ইউআই ডায়াগ্রাম। There are quite a few steps. Three golden rules. Yes, Shinendersman 8 golden rules, Norma's design principle. আচ্ছা, এটা যে খুব বিরক্তিকর, মানে এগুলো আপনাদের মুখস্থ কিছুটা করা লাগবে, কেমন? বাট আমি আগে একটু বলে দিচ্ছি, একদম 10টা করতে হবে এমন না। এখানে আমি আপনাকে বলবো, আপনি দেখবেন বেশিরভাগ আপনি নিজেই জানেন। 3 গোল্ডেন রুলস, প্লেস ইউজার্স ইজ কন্ট্রোল। দেখেন, ফ্লেক্সিবিলিটি, এটা তো আমরা দেখলাম যে এমনভাবে যাতে হয় জিনিসটা ফ্লেক্সিবল হয়, তাই না, মানে ইউজার দেখে বুঝে। ইন্টারাপ্টেবল, এই অর্থটা বলতে পারবেন এটার মানে কি বুঝাচ্ছে? এটা আপনারা একটু ডিসকাস করে আমার সাথে বলেন, তাহলে আই থিঙ্ক আপনাদের মুখস্থ হয়ে যাবে জিনিসগুলো, এখন মানে মাথায় থেকে যায়। ইন্টারাপ্টেবল কথাটা কেন লিখেছে আপনি জানেন? এটা বলেন। ইন্টারাপ্ট কথার অর্থ কি এটা বলেন। মানে কোনো কিছু মনে ডিস্টারবেন্স ক্রিয়েট করা বা একটা বাধা দেওয়া এরকম। হ্যাঁ, বাধা দেওয়া। ধরুন আপনি একটা পেমেন্ট করে ফেলেছেন, মানে প্রসেস হচ্ছে, তা আপনি হঠাৎ চিন্তা করলেন যে না, এই অর্ডারটা তো আমি দিব না এখন, তাহলে আপনার ইন্টারাপ্ট করা লাগবে না, বা ক্যান্সেল। হ্যাঁ কিন্তু আপনার যদি কোনো অপশনই না থাকে তাহলে কি জিনিসটা আপনি করতে পারবেন? এবং ওটা তখন ব্যাড ইউআই ডিজাইন হয়ে যাবে আপনার জন্য, কারণ আপনি তো ক্যান্সেল করতে পারছেন। তো বুঝছেন এটা অর্থ কি? ওকে, আচ্ছা। এরপর হেল্পফুল। হেল্পফুল মানে তো অবভিয়াসলি আমরা বুঝতে পারছি, যাতে ইউআই দেখে আমরা বুঝি। ফরগিভিং, ধরুন আপনার একটা অপশন আছে, আপনি কি কখনো কোনো কিছু ডিলিট করতে চাইলে কি সাথে সাথে পারেন, নাকি সবসময় একটা কনফার্মেশন বক্স আসে যে কোনো জায়গায়, মানে যে কোনো ওয়েবসাইটে বা কোথাও? বলেন তো, 2-3 বার জিজ্ঞেস করেন আপনাকে মোস্টলি বারবার? কনফার্মেশন আসে। কনফার্মেশন আসে বেশিরভাগ জায়গায়, মোস্টলি একটা আসে। তার কারণ হচ্ছে ওরা শিওর হতে চায় যে আপনি অ্যাকচুয়ালি কাজটা করতে যাচ্ছেন ডিলিটে। তো তার মানে এটা কি, এখানে হচ্ছে আপনার ফরগিভিং হতে হবে, যাতে আপনি ভুলে একবার ক্লিক করে ফেললো আপনার জীবনটা এখানে চলে না যায় ওই জায়গাটা, যাতে আপনার অ্যাটলিস্ট দেখা লাগে যে অ্যাকচুয়ালি উনি এটা চাচ্ছে কি না, নাহলে ফরগিভ করে দিলাম আর কি, আচ্ছা ভুলে ক্লিক করেছে। ন্যাভিগেবল মানে আপনি একটা জায়গায় ক্লিক করে অন্য জায়গায় যেতে চাচ্ছেন, সেটা বুঝতে হবে, মানে বাই ডিফল্ট ওয়েবসাইট দেখে মাত্র ইউজার তো আর জানে না, মানে ঢুকা মাত্র ওয়েবসাইটে যে আপনার কোন জায়গায় পেমেন্ট অপশন আছে। কিন্তু আপনি যদি ওয়েবসাইটটা দেখে মোটামুটি বুঝতে পারেন যে কোন জায়গায় পেমেন্ট অপশন থাকতে পারে, এই ন্যাপ বারের মধ্যে বা এই 3টার ডট, তাহলে ইজি না জিনিসটা, মানে ইউজুয়ালি যেখানে থাকে আর কি। ওকে, অ্যাক্সেসেবল কি, যাতে ইজিলি অ্যাক্সেসেবল করা যায়। এখানে অনেকগুলো ওয়ার্ড ওরা বসিয়ে দিয়েছে, বুঝছেন, এগুলো গোল্ডেন রুলস যে দিয়েছে সেই বসানো হবে। এগুলো জাস্ট মোটামুটি আপনি যদি এখানে 10টার মধ্যে 5-6টা লিখতে পারেন তাইলেই হবে, আমি প্রিটি শিওর। আচ্ছা, ফেসিলিটেটিভ মানে আপনাকে অনেক ফেসিলিটি যাতে প্রোভাইড করে, কেমন, মানে এমন যাতে না হয় কোনো ফেসিলিটি দিচ্ছে না। প্রিফারেন্সেস, প্রিফারেন্সেস মানে এই যে একটু আগে দেখলাম না আমরা, যে অফার্স ফর ইউ, যেটা আপনার জন্য প্রিফারেন্স অনুসারে সেট করা, সেটা। এখন এখানে যদি আমি আমার জন্য যে অর্ডার সেটা আপনাকে পাঠাই, সেটা তো অবভিয়াসলি ভালো লাগবে না। যেমন আমার মিট বক্স পছন্দ, আপনার পিৎজা, কিন্তু আমি আপনাকে অফার দেখালাম মিট বক্সের, আপনি ইউজুয়ালি স্বাভাবিকভাবে অর্ডারগুলো করবেন, এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। ইন্টারঅ্যাক্টিভ মানে কি, আপনাকে যাতে ক্লিক করায়, একটু আগে বললাম না যে আমরা স্টোরিটা কেন অর্ধেক দেখতে পারি, সরি নোটসটা মেসেঞ্জার, যাতে আপনাকে দিয়ে ওরা ক্লিক করাতে পারে। এমন ফোনটা আপনার থেকে দূরে থাকলেও দেখবেন আপনি 2-3 লাইন দেখে বাকি স্টোরি বা বাকি ক্লিপটা দেখতে চাইবেন। ওকে, আচ্ছা এগুলো গেল 3টা। ফার্স্ট স্টেপটা হচ্ছে প্লেস ইউজার্স ইন কন্ট্রোল। এরপর হচ্ছে ইউজার রিডিউস। স্যার হ্যাঁ বলেন। স্যার নেভিগেবলটা একটু আরেকবার এক্সপ্লেন করেন। শিওর।
আচ্ছা, এটা আমি এখান থেকে এক্সপ্লেন করি, ঠিক আছে? আপনি বলেন তো, আমি যদি ইয়াটা স্লাইডটা সেভ করতে চাই তাহলে কি করব, কোথায় যাব? এই স্লাইডটা আমি ডাউনলোড করতে চাইলে কি করব? এই এখন যে স্লাইডটা দেখাচ্ছি, স্যার ডাউনলোড অপশন। কোথায় ডাউনলোড, কোথাও স্ক্রিনে ডিরেক্ট লেখা আছে? আপনি বলেন তো। না স্যার। তাহলে আপনি কেমনে জানবেন কোথায় যেতে হবে? ইউজুয়ালি আপনার ইনটুইটিভ ইয়ে কি বলে কোন জায়গায় যেতে স্যার হবে? প্রেডিক্ট করে একটা কিছুতে হ্যাঁ, ক্লিক আপনি করে কোনটায় দেখবেন। ক্লিক করবেন বলেন তো? এখানে যে শেয়ার স্লাইড শো, এখানে অনেক কিছু আছে তাই না? কোনটায় ক্লিক করতে পারেন আপনি বলেন তো? আপনি বলেন, আমি স্যার জাস্ট যে জিজ্ঞেস করছি। বলেন। স্যার উপরে কোন সাইডে যাব? রাইট সাইডে। কোথায় কিসে যাব বলেন, কিসে ক্লিক করবেন? স্যার এখানে যে একটা অ্যারো টাইপ আছে ওইটার মধ্যে এটা, স্যার নিচে। এইটা। এটা কিসের স্যার আমি আসলে বুঝতেছি না। হ্যাঁ, দেখেন এটা কিন্তু মানে এভাবে না, আপনি মানে এখানে না, দেখেন ইউজুয়ালি যেটা হয় আপনার ডাউনলোড অপশন থেকে ফাইলের ভিতর দেখেন, হ্যাঁ স্যার, ফাইলে যে এরপর ফাইলে যাব, ডাউনলোড। তারপরে দেখেন এখানে থাকে। এবং এটা কেন এখানে আসছে দেখেন, আমি যদি এখন সাপোজ আমি শিখছে যাই, তো আচ্ছা তাহলে আমি অন্য আরেকটা জায়গায় যাই, কারণ আমার কাছে আমি একটা জিনিস বুঝাতে হবে। ডক্স কোথায় গেল? এই যে ডক্সে কোনো ডকুমেন্ট আছে কি? আচ্ছা, না আছে, পিছনে কিছু একটা আছে। দেখেন ধরুন এটা, এটা কোনো তাহলে কেউ একটা ডক্স করেছিল, দেখুন ধরুন এটাতে ঢুকছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এখানেও একটা ফাইলস আছে না? দেখেন জি এখানে ক্লিক স্যার। করলে আবার অপশনগুলো দেখেন, এখানে ডাউনলোড, আবার এখানেও দেখেন ফাইলসে ক্লিক করলে ডাউনলোড। তার মানে ইউজুয়ালি এটা কোথায় থাকে? ফাইলসের আন্ডারে ডাউনলোডে থাকে। আবার দেখেন আপনার শেয়ার অপশন এগুলো। তার মানে আপনি যদি একটা ডাউনলোড অপশন খুঁজেন, আপনি তো কখনো এই স্লাইডে আসার পর আপনি তো জানেন না, বা আপনি নতুন অ্যাপে ডাউনলোড আপনার স্ক্রিনে একদম ইউজুয়ালি সাথে সাথে থাকবে না, কিন্তু আপনি ইনটুইটিভলি বুঝবেন কেমনে যে ডাউনলোডটা কোথায় থাকে? তো আমার মাথায় থাকবে এটা যে ফাইলে গেলে ইউজুয়ালি একটা ডাউনলোড থাকে, আমি ফাইল অপশনটা খুঁজে ট্রাই করব, ওখানে পাবো। তো আপনি ন্যাভিগেটেবল মানে বুঝছেন? ন্যাভিগেবল মানে আপনি যাতে ইজিলি বের করতে পারেন কোথায়। আমার কথাটাকে বুঝছেন কোনটা কোথায় জি আছে? স্যার। এখন আমার যদি অ্যাপে নাই থাকে, ধরুন ফাইল অপশন, এটা ডাউনলোডটা কোন এক চিপায় আছে, তখন আপনার বের করতে কষ্ট হবে না যে ডাউনলোডটা কোথায়। বা ধরুন আমি বললাম এখানে আপনি স্লাইড শো করতে চাচ্ছেন, এখন ধরুন এটাকে ফুল ফুল ভিউতে, তো তখন আপনি কি এই যে স্লাইড শো ডিরেক্ট, এটা এটা কিন্তু ফাইলের ভিতর নাই, দেখেন এটা একদম ডিরেক্ট লেখা আছে। কারণ কি, আপনি একটা স্লাইড যদি বানান পিপিটি, সেটা ইউজুয়ালি বেশিরভাগ টাইম আপনি ডিসপ্লে করতে চাইবেন নাকি ডাউনলোড করতে চাইবেন? অধিকাংশ সময় ডিসপ্লে। ডিসপ্লে। তার জন্য এটা হচ্ছে ডিরেক্ট স্ক্রিনের সামনে, এটা হচ্ছে একটু ভিতর, ঠিক আছে? কারণ যেমন এই স্লাইডটা আমি কখনো ডাউনলোড করবো না। কারণ কি, আমার তো লাগছে না, আমাকে জাস্ট পড়াতে লাগছে। আপনি যদি ডিরেক্ট অনলাইন দেখেন আপনিও ডাউনলোড করবেন। কেউ যদি তার আইপ্যাডে শিফট করা লাগে তখন সে ডাউনলোড করলে ওটা শিফট করতে হবে, বুঝছেন? বিভিন্ন এই কারণে। Okay? আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? মানে একটু বড় করে জি জি বললাম। স্যার। জি স্যার, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। দেখুন এরপর হচ্ছে সেকেন্ডটা, রিডিউস ইউজার্স মেমোরি লোড। আচ্ছা, এটা এই ভুগি চুগি 9টা রুল পড়ার আগে আমি মুখে বলি। ধরুন আপনাকে একটা ওয়েবসাইটে গেলেন, কেমন? আপনার পাসওয়ার্ড ইউজুয়ালি ওরা সেভ করে রাখে, ওরা কি একটা জিনিস দেখেছেন বলে যে রিমেম্বার মি ফ্রম দিস ডিভাইস, এরকম একটা অপশন অনেক জায়গায় থাকে। জি স্যার। এই জিনিসটা কেন করে জানেন? কারণ হচ্ছে আপনি যদি ওই জিনিসটা টিক না মানেন, তাহলে আপনাকে একই ওয়েবসাইটে আপনার মোবাইল থেকে ধরুন এন্টার করছেন, তখন বারবার কিন্তু পাসওয়ার্ড দিতে হবে যদি সেভ পাসওয়ার্ড করে না থাকে। তাহলে আপনার মেমোরি লোড কমানো মানে কি, আপনাকে যে পাসওয়ার্ড মনে রাখতে হচ্ছে, অথবা আপনি 2-3 ক্লিক আগে, ধরুন আপনি একটা গুগল ফর্ম, অনেক বড় ফর্ম হয় না গুগল ফর্ম মাঝে মধ্যে, তো যখন অনেক বড় হয় তখন দেখবেন আপনাকে একটা কপি পাঠিয়ে দেয় বেশিরভাগ সময়, তাই না? বলে যে সেন্ড এ রেসপন্স অফ দিস কপি টু মি, একটা অপশন থাকে গুগল ফর্মে, দেখেছেন কখনো ওটা? গুগল ফর্ম ফিল আপ করার পর মানে একটা অপশন থাকে যে সেন্ড এ কপি টু মি, মানে আপনি কি কি ফিল আউট করেছেন। হ্যাঁ, আমার হ্যাঁ নিজের সেটা, মেলে পরে ওটা আসে। হ্যাঁ আপনার মেইলেই আসবে যে আপনি কি কি ফিল আউট করেছেন সেটা দেখার জন্য। এটা কেন দেয়? এটার মেইন কারণ হচ্ছে আপনি যাতে দেখতে পারেন আপনি কি কি করেছেন, এবং সেটা নোট থাকে। আপনার যদি এগুলো মুখস্থ রাখা লাগে সেটা আপনার জন্য ঝামেলা না। আপনি কেন মুখস্থ রাখবেন একটা জিনিস এগুলো? আবার আপনাকে যদি এগুলো একটা কাগজে লিখে রাখা লাগে যে আপনি কোন কোন অপশন ক্লিক করেছেন, এমন তো এটা ঝামেলা না জিনিসটা? নেদার আপনাকে যদি একটা কপি পাঠিয়ে দেয় আপনার সব থেকে সুবিধা না? আপনার মেমোরির উপর লোড করলো না, তাই তো? তো তার জন্য হচ্ছে
এটাকে বলা হচ্ছে মেমোরি লোড কমানো। কোনো ওয়েবসাইটে যত বেশি মেমোরি লোড থাকবে, মানে আপনাকে মনে রাখতে হবে যে এইটাতে ক্লিক করে এটাতে গিয়ে এটা করতে হয়, সেটা আপনার জন্য তত বেশি কষ্টকর হবে, বুঝছেন? মানে এই কারণে মেমোরি লোড যত কমানো যায়। যেমন আমি হচ্ছি এখানে আমার এখানে তো বেশি কিছু নাই, ধরেন আমি এলএমএস এ গেলাম, ধরুন আমার আমার সেট থেকে আমি একটা জিনিস দেখাই, ঠিক আছে? এটা এখন আমি যখন একদম প্রথম এলএমএস ব্যবহার করা শুরু করেছি, তখন দেখেন আমি আপনাদের কোর্স কি ঢুকা মাত্র খুঁজে পাচ্ছি, এটা বলেন তো, দেখা যাচ্ছে কোথাও ঢুকে মাত্র? না। 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 তাহলে আমার মাথায় আসছে আচ্ছা এখানে কোথায় পাবো, আমি ভাবলাম হোমে ক্লিক করলে আসার কথা, এবং রাইটফুলি সো হোমে ক্লিক করলে আপনাদের যে কোর্সগুলো মিনি টোটাল 4টা সেটা চলে আসে। তারপর আপনাদের সেকশন আই গেলাম, ঠিক আছে? এবার যাওয়ার পর দেখেন তো আমার এখানে কিন্তু ফার্স্ট থেকে কোথাও আমি কিছু অ্যাড করতে পারছি। ধরুন আপনাদের একটা লেকচার স্লাইড অ্যাড করতে চাচ্ছি, কোনো অপশন আছে দেখেন তো অ্যাড করা, যেটা আপনারা দেখেন, মানে আপনারা তো কিছু অ্যাড করতে পারেন। তা আমি ভাবছি আমি অ্যাড কেমনে করবো জিনিসটা। তো আমি তারপর বুঝলাম আমার একটা এডিট মোডে ক্লিক করতে হবে। এডিট মোডে ক্লিক করলে তারপর আমি দেখলাম যে এখানে অপশনগুলো আসে যে আমি কিছু অ্যাড করতে চাই কিনা। এই যে, তখন আমি আপনাদের জন্য কিছু অ্যাড করা সম্ভব বা কিছু রিমুভ করা সবকিছু করা যায়। আচ্ছা, এখন আমাকে বলেন এডিট মোড না দিয়ে এখানে যদি আমার একটা বিশাল প্রসিজার করা লাগতো, যে আমার এইচআর কে মেইল করা লাগবে, সিএসসি ডিপার্টমেন্টের, উনি একটা আলাদা অ্যাকাউন্ট দিবে, ওখান থেকে জিনিসটা চেঞ্জ করা লাগবে, জিনিসটাকে খুব বিরক্ত লাগতো না আমার তখন? তাই তো, কারণ বারবার কে মেইল দিবে, এইচআর কে মেইল দিয়ে এগুলি চেঞ্জ করা। তখন আমি ইউজুয়ালি কি করে ফেলতাম, আপনার স্বাভাবিকভাবে ধরুন যে গ্রুপটা একটা খুলেছি হোয়াটসঅ্যাপে, প্রতিবার ওখানে আপনাদের কোনো মেটেরিয়ালস দিয়ে বলতাম যে এখানে দিয়ে দিচ্ছি, সবাই এখানে থাকি। ওকে, কারণ কি আমাকে বারবার মনে রাখতে হচ্ছে যে কি করা লাগছে। ওকে, তো এইসব জিনিসগুলো এই কারণে মানে যত কম মনে রাখা যায় তত ভালো। এবার এটার উল্টা জিনিসটা বলি, আপনার কখন মনে রাখা জিনিসটা আপনার কাজে লাগবে। আপনারা বিকাশে যখন কেউ অনলাইনে রেলের টিকিট কিনেছে, মানে ট্রেনের টিকিট অবভিয়াসলি কিনেছেন, আমি হ্যাঁ অ্যান্সারটা যাচ্ছি কারোর থেকে শুনতে। ট্রেনের টিকিট কেউ কিনেন নাই তো হওয়ার কথা না অনলাইনে, কেউ কিনেন নাই অনলাইনে ট্রেনের টিকিট কখনো? স্যার কিনছি স্যার, অনেকবার কিনছি। হ্যাঁ, এই তো আপনি এবার বলেন, আপনি যখন বিকাশ দিয়ে পেমেন্ট করেন কেমন ফার্স্ট আপনার ফোন নাম্বারটা চাই, তারপর কি আসে বলেন তো এরপর একটা? তারপর স্যার ফোন নাম্বার একটা ওটিপি আসে। হ্যাঁ, ওটিপিটা কয় ডিজিটের হয় মনে আছে? স্যার এটা ফাইভ ফাইভ ডিজিটস প্রবলেম। 6 ডিজিট। এটা কিন্তু বেশ বড় হয়, আপনার ওটিপি চাইলে 3 ডিজিট দিতে পারতো না? আপনার কি আপনারা যারা কার্ড ইউজ করেন আপনাদের এটার পিন কত, 4 ডিজিট হয় না ইউজুয়ালি, তাই তো? আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের টাকা এর থেকে বেশি থাকে, কিন্তু এর মানে কিন্তু তাও বিকাশের ওটিপিটা এত লম্বা কেন? যাতে কেউ যদি হ্যাক করার ট্রাই করে সে আন্দাজে মিলিয়ে না ফেলতে পারে বাই চান্স। একটা 6 ডিজিটের ওটিপি ক্র্যাক করা মাছ মোর হার্ডার দেন 4 ডিজিট ওটিপি। তো এই জায়গাটায় আপনার ওটিপিটা এমন ভাবে দেওয়া হয়, দেখবেন সংখ্যাগুলো কিন্তু র্যান্ডম, যাতে আপনার মনে রাখতে কষ্ট হয়, যাতে আপনি ইনস্ট্যান্টলি তুলে ইনস্ট্যান্টলি দিতে পারেন। আপনি দেখবেন ওটিপিটা 2 মিনিট পর আর মনে থাকে না। আপনি এটা নোটিস করে দেখেন ওই সংখ্যাগুলো এমন কিন্তু মানে 4 5 3 2 1 এভাবে দেওয়া থাকে না। তো এটার কারণ কি, যত কম মনে রাখতে পারবেন আপনি তত বেশি সিকিউরিটি জিনিসটা, মানে অ্যাটাকারের জন্য। আমি কি কথাটা বুঝাতে পেরেছি নাকি একটু কনফিউজিং আছে বলেন তো? এটা যেটা বললাম এমাত্র সিকিউরিটি নেই। বুঝতে পারছি। ওকে, গুড। তাহলে এবার দেখেন ইউজার্স মেমোরি লোড রিডিউস করা, এটা আবার আমরা জাস্ট গেলে দেখেন শর্ট টার্ম মেমোরির উপর যাতে রিলাই করে, জাস্ট লং টার্ম মেমোরি যাতে না লাগে, মানে 1 মিনিট মনে রাখতে পারবে এমন জিনিস দিতে হবে ওয়েবসাইটে, এর থেকে বেশি চাওয়া যাবে না। যেমন রিলাই অন রিকগনিশন নট রিকল। রেকগনিশন মানে এই যে এই জিনিসটা, আচ্ছা ফাইলের আন্ডারে ডাউনলোড থাকে ইউজুয়ালি, তাহলে আমি ওইদিকে খুঁজি, এটাকে বলে রেকগনিশন, মানে আমি জিনিস বুঝে করা। রিকল মানে আচ্ছা আমার এই অপশনে গেলে এখানে ক্লিক করলে এটা আসা উচিত, এটা আসবে, এটা হচ্ছে মুখস্থ রাখা, এই জিনিসটা যাতে না করি। যেমন রিলাই অন রেকগনিশন নট রিকল, এটার মানে এই জিনিসটা, এটা মনে রাখেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রোভাইড ভাইটাল কিউস। ভাইটাল কিউ মানে কি, আমার বিভিন্ন সাটেলি গ্রাফিক্যাল ভাবে লিখে রাখা যে আমার কোন অপশন কোথায় থাকতে পারে। যেমন এই জায়গায় কি লেখা, ভিউ অনলি, তাহলে আমি এটা দেখে মাত্র কি বুঝবো এই জিনিসটাকে আমি এডিট করতে পারবো চাইলে? পারবো না। তার মানে এটা জাস্ট ভিউ করা। তারপর ধরুন আমি এখানে স্লাইড শো করতে চাচ্ছি, এখন স্লাইড শোর মধ্যে আমি চাচ্ছি এই স্লাইড থেকে শুরু হোক বা প্রথম থেকে শুরু হোক, তাহলে এই যে স্লাইড শো অপশন, কিন্তু এখানে তো স্লাইড শো ক্লিক করলে ডিরেক্ট হয়ে যাবে, আমি চাই প্রথম থেকে। দেখেন স্টার্ট ফ্রম বিগিনিং অপশনটা এটা পাশেই আছে না, এবং এইটা কি দিয়ে বোঝানো হচ্ছে, একটা অ্যারো দিয়ে আমাদেরকে একটা ক্লু দেওয়া হয়েছে, এটা কি বুঝছেন? ওকে, একটা আনসার চাই, একটু বুঝছেন কিনা বলুন। স্যার ভিজুয়াল টুলসটা বলছে, তার উপর একটা 2.2 একটু আবার বলবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ শিওর।
রিলাই অন রিকগনিশন নট রিকল। রিকগনিশন মানে আপনি যে কিভাবে বুঝাতে পারেন, ওকে, আপনি ধরুন কোন একটা অপরিচিত রুমে ঢুকলেন, মানে একদম নতুন রুম, ঠিক আছে, পুরো অন্ধকার রুমটা, আপনি লাইটের সুইচটা কোন দিকে খুঁজবেন বলেন তো? দরজা দিয়ে ঢুকে মাত্র আপনার হাতের ডান বা বামে, হ্যাঁ তাই তো? এটা তো ইউজুয়ালি সবাই এটাই তো করে, তাই না? আপনি ডানে বা বামে হাতটা দিয়ে সুইচটা খুঁজেন যদি নতুন বাসায় যান কোথাও, সেটাও। এটার অর্থ কি আপনি কি ওই বাসায় আগে গিয়েছেন? কখনো যান নাই, তো এটা তো রিকল হতে পারে না। রিকল মানে হচ্ছে মেমোরি থেকে করা। আপনি তো মেমোরি দিয়ে করেন নাই, আপনি কি দিয়ে করেছেন? যে প্রতিটা বাসাতেই ইউজুয়ালি ঢুকে মাত্র ডানে বা বামে সুইচ থাকে, তাই না? তো এটাই মানে করার এটা ট্রাই কি করেছেন, গেস করা বা ফিগার আউট করা, মানে ইউজুয়ালি যা ফিগার আউট হয় করা, বাট এক্সপিরিয়েন্স থেকে। হ্যাঁ, এটাকে বলে রেকগনিশন। রেকগনিশন মানে কোনো কিছু চিনতে পারা, মানে আপনার বারবার জিনিসটা করার কারণে চিনতে পারাকে বলে রেকগনিশন। আর রিকল হচ্ছে আপনার বাসার লাইট যদি আমি সব অফ করে দিই, তাও আপনি আপনার বাসায় হাঁটাহাঁটি করতে পারবেন না কাইন্ডা, কারণ আপনি তো জানেন কোন দিকে কোন রুম কাইন্ডা, তাই তো? আমরা কিন্তু অন্ধকারেও বাসায় মোটামুটি হাঁটতে পারি, দেখিয়ে, কারণ আপনি কোন দেওয়াল কোন দিকে সব জানেন। তো এটা কি আপনার মেমোরির কারণে না, তাই তো? জি স্যার। এটাকে বলে রিকল, মানে আপনার মেমোরি ইউজ করে। তো আমরা ওয়েবসাইট এমন ভাবে করবো যাতে মেমোরির উপর কম ডিপেন্ড করে আর আমাদের কমন সেন্সের উপর বেশি ডিপেন্ড করে। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? আর ফরগিভিং মানে এগেন একই জিনিস। ধরুন আমি এই জায়গাটা এখন ক্লিক করে এখানে দেখেন, এখানে ডিলিটের কোনো অপশন নেই, দেখতে পাচ্ছেন? বা ধরুন আমি ভুলে ডাউনলোড করলাম, মানে পিডিএফ ডাউনলোড করলাম সাপোজ, দেখেন এখন পিডিএফ ডাউনলোড করার পর এমন যদি হয় আমি আর কোনো কিছু ডাউনলোড করতে পারবো না, মানে কোনো ভার্সন, তাহলে কি হবে জিনিসটা? তাহলে এটা কি আনফরগিভিং না, যে আমি ভুলে এ করে হ্যাঁ। ফেললাম? তো আমার এমন হতে হবে যে না, আপনি ভুলে পিডিএফ ডাউনলোড করেছেন তো কি হয়েছে, এখন আপনি চাইলে অন্য ভার্সন ডাউনলোড করুন। এটাকে বলে ফরগিভিং, মানে আপনি ভুল কাজ করলেও ওটার জন্য আপনাকে পেনাল্টি দেওয়া হবে না ওয়েবসাইট। ওকে, আচ্ছা, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আপনার একই কাজ যাতে বারবার করতে না হয়। ধরুন আপনি ডাউনলোড একবার করলেন, কেমন? আচ্ছা, ডাউনলোড একবার করলেন পিডিএফ, কেমন? এখন পিডিএফটা ডাউনলোড করার পর দেখলেন যে এটা ২টা পেজ আসছে। আপনাকে বাকি পেজগুলোর জন্য যতটা পেজ আছে ততবার, মানে ২টা করে করে পেজ ডাউনলোড করতে পারবেন। তাহলে একটা ৪০ পেজের পিডিএফ কে কয়বার ডাউনলোড করতে হবে? ২০ বার না? আলাদা আলাদাভাবে পার্ট পার্ট। তো আপনার কি জিনিসটা ভালো লাগবে কখনো? করবেন আপনি বলুন? ডাউনলোড ২০ বার? আমার কথাটা বুঝছেন? মানে আপনার ওয়েবসাইটটা এমনভাবে ডিজাইন করা যে প্রতিবার ২ পেজ করে ডাউনলোড হয়। একবার ডাউনলোডে ক্লিক করুন। তা আপনি কি একটা ৪০ পেজের পিডিএফ ডাউনলোড করার জন্য ২০ বার ক্লিক করবেন ডাউনলোড বাটনে? না স্যার। স্বাভাবিকভাবে করবেন না, কারণ আপনার ওটা খুব বিরক্ত লাগবে করতে এবং করবেনও না। তো এই জন্য হচ্ছে ফ্রিকোয়েন্সি কমাতে হবে, মানে একই রিকারিং টাস্কে। প্রমোট অ্যান্ড অবজেক্ট অ্যাকশন সিনট্যাক্স, এটার মানে হচ্ছে আপনার কোনো একটা কাজকে আপনার একটা ছোট অবজেক্ট ওরিয়েন্টেড আইকন দিয়ে বোঝানো। যেমন ইউজারতে দেখেন এই জায়গায় হচ্ছে, আচ্ছা আপনারা কেউ অ্যানিমে দেখেন? আগে এটা বলো। অ্যানিমে, জি স্যার বলেন। গুড। এটা কোন ক্যারেক্টার ছিলেন? না স্যার। আচ্ছা, রেকর্ডস অফ র্যাগনারক দেখেছেন? এটা কেউ দেখেছেন? ও বুদ্ধা, কে কে দেখেছেন? হ্যাঁ বলুন কেউ একজন। আমি আমি তাহলে এই ক্যারেক্টার চিনছেন না এটাকে? আপনি যদি হেইডিস। না চিনলে তো আপনারা এই ক্যারেক্টারটা চিনেন না? হেইডিস ছিল যে ওর ফাইট এখন আসে না, ইফ আই এম নট মিস্টেকেন। একটা সামনে আসবে সিজন 3 তে। যারা অ্যানিমে দেখেন না, সরি, জাস্ট একটু আউট অফ কনটেক্সট গেল, ঠিক আছে? আচ্ছা, ব্যাক টু দি। আচ্ছা, প্রমোট অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাকশন, যেটা বলছিলাম, যেমন আমি যদি আমার আইকনটার উপর ক্লিক করি তাহলে আমার এখানে মেইন জিনিস একদম যেটা দরকার আছে না, দেখেন ম্যানেজ গুগল অ্যাকাউন্টস, তারপর অ্যাড অ্যাকাউন্ট, সাইন আপ, এখানে আছে না? তো আমি এটা বুঝলাম কেমন? আমার নামের উপর ক্লিক করলে এই জিনিসটা আসছে। তারপর আমি যদি দেখেন স্লাইড শোতে বা এই ভিডিওতে ক্লিক করি তাহলে এটা কি কোনো কল বা কিছুর হওয়ার কথা, তাই না? এবং এটা দেখেন এটারই কিন্তু জয়েন এ কল কি, তাই তো? তো তার মানে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাকশন মানে আপনার এক একটা জিনিসের সাথে এক একটা আইকন যদি অবজেক্ট জুড়ে দেন সেটা আপনার জন্য বুঝতে সুবিধা হয়। বুঝছেন আমার কথাটা মোটামুটি? হ্যালো, জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। সরি বারবার ইয়ে করার জন্য, কারণ আপনাদের যদি ভয়েস রেকর্ড না হয় পরে ইয়ে করতে পারবেন না, তো আমার একটু শিওর হওয়া লাগে। আচ্ছা, ইউজার প্রোগ্রেসিভ ডিসক্লোজার। আচ্ছা এই জিনিসটা, আচ্ছা এটাকে এটা ইউজ রিয়েল লাইফ মেটাফোর্স। আচ্ছা ধরুন আমি যদি এখানে রিয়েল লাইফ মেটাফোর্স বলতে আমি এখানে
এডিট না লিখে এই জায়গাটায় যদি আমি লিখি উড ইউ লাইক টু মেক এ চেঞ্জ বিশাল করে কোয়েশ্চেন মার্ক দিয়ে, জিনিসটা কি আপনার পছন্দ হবে নাকি বিরক্ত লাগবে? তাই না? এই অপশনটার জায়গায় এডিট না লিখে লিখলাম যে জি উড স্যার, ইউ লাইক, বিরক্ত লাগে। বিরক্ত লাগবে। আর হেল্প না লিখে যদি এখানে লিখে রাখি যে যে ধরুন হেল্প না লিখে আই থিঙ্ক ইউ আর স্টাক, ডু ইউ নিড সাম হেল্প, এই টাইপের লিখে রাখি। অথবা ভিউ এর জায়গায় ধরুন এই জায়গাটায় হচ্ছে কিছু লিখলাম আর কি, মানে বড় করে জিনিসটা বিরক্তিকর লাগবে না আপনার, মানে ছোট করে লিখলেই তো চলবে। তো রিয়েল লাইফ মেটাফোর্স মানে কাইন্ডটা যে অ্যাকশনটা করবে সেটার একদম রিয়েল লাইফ যেটা সেটাই লিখবে। ফাইল মানে ফাইল, এডিট করতে চাইলে জাস্ট এডিট, ভিউ মানে ভিউ, হেল্পের ভিতর হেল্প রিলেটেড জিনিস থাকে, একদম ডিরেক্ট অ্যাকশন। বুঝছেন জিনিসটা? ওকে, মানে আমরা সোজা কথায় এই মানুষটার মতো হব। এটাকে তো আগে সবাই চিনেন, মানে কিছু বুঝতে পারে না স্ক্রিনের মধ্যে যা আছে কেমন, Yes, sir. মানে জি স্যার। এটার মতো হলে ঝামেলা কেমন, মানে স্ক্রিনে কোথায় কি আছে বারবার যদি জিজ্ঞেস করতে হয়, ডোরা দ্য এক্সপ্লোরার যাতে না হয় আমরা, কেমন। তো এই ডোরা দ্য এক্সপ্লোরার অ্যাভয়েড করতে পারলে আপনার একটা ভালো অংশ। আচ্ছা, ইউজার প্রোগ্রেসিভ ডিসক্লোজার, এই কথাটার অর্থটা একটু বুঝে শুনে। আপনার অনেক ওয়েবসাইট থাকে বেশ কমপ্লেক্স, মানে আস্তে আস্তে ভিতরে যাওয়া লাগে, মানে একটা স্টেপ কমপ্লিট করে। একদম সোজা এক্সাম্পলে যদি বলি, আমি যদি ভুল না হয় আপনাদের রেজিস্ট্রেশন কেমনে হয় আমি জানি না, বাট কোর্স রেজিস্ট্রেশনের জন্য কিছুটা স্টেপ ফলো করতে হয় না, কয়েকটা, একটার পর একটা স্টেপ ফলো করা লাগে না আপনাদের, তাই তো? Yes, জি sir. স্যার। সেমিস্টারের প্রথমে যেটা করে আর কি। তো ওটা যদি করতে হয় সেখানে আপনি বলেন ওই প্রসেসটা যদি আপনি একটা সিরিয়ালি না করেন তাহলে কি আপনার প্রসিডিউরটা উল্টাপাল্টা হয়ে যাবে না? তাই তো, মানে কোর্স হয়তো ঠিক মতো রেজিস্টার হবে না, অথবা পেমেন্ট হবে না, অথবা বিভিন্ন ঝামেলা হতে পারে। যেমন আমি কিন্তু জানি না আপনাদের কোর্স রেজিস্ট্রেশন কেমন হয়, আমি আমারগুলা যেমন হয় সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি। তো তার মানে এটা কিন্তু প্রোগ্রেসিভলি আস্তে আস্তে আপনাকে ডিসক্লোজ করে। আপনি আমাকে আমাকে বলেন, আপনি কোর্স রেজিস্ট্রেশন করার আগে আপনাকে যদি আপনার রোল নাম্বার দিয়ে দেওয়া হয় তাহলে কি জিনিসটা ঠিক আছে? না। 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 আরো আরো ইনটুইটিভ এক্সাম্পল বলি, আপনি ধরুন কোর্সে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু পেমেন্ট করেন নাই, দুইটা কিন্তু দুই জিনিস। যেমন আমাদেরও কোর্সে রেজিস্ট্রেশন করা যায় কিন্তু এরপর একটা পেমেন্ট করতে হয়, তারপর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়, এর আগে কমপ্লিট হয় না, পেন্ডিং থাকে। আমি পেমেন্ট করার আগে আমাকে যদি আমার রোল নাম্বার সবকিছু দিয়ে দেয়, ক্লাসের সেকশন, টাইমিং, জিনিসটা কি ঠিক আছে? আপনি বলেন তো। আমাদের ক্ষেত্রে তো ঠিক আছে, মানে আমরা যেভাবে ঘুরে আসছি নিয়ে আসি। ও আচ্ছা, আমি আপনাদেরটা জানি না, সরি, আবার আপনাদের এগেনস্ট কিছু বলছি না, না, আমাদের না, কেসে না। তাই না, ওই ঠিক আছে। হিসাবে আমাদের কেসে হচ্ছে যে আমাদের মানে আমি বলি বুয়েটের ক্ষেত্রে যেটা হয়, আমাদের কোনো যদি ডিউস থাকে আপনাদের বলে দিই, মানে ডিউস তো বুঝেন, কোনো কিছু টাকাটা রয়ে যাওয়া, আমাদের ডাইনিং ফি থেকে শুরু করে হল ফি বিভিন্ন আছে, আপনার কোনো একটা ডিউ যদি থাকে আপনার আমি রেজাল্ট দেখতে পারবো না। মানে আমার রেজাল্টটা দেখতে হলে মানে যে কোনো টার্মের আমাদেরকে সব ডিউস ক্লিয়ার থাকা লাগে। তো বুয়েট হচ্ছে এটা খুব সুন্দর করে ইমপ্লিমেন্ট করেছে, এটা দিয়ে যদি আপনার কোনো ডিউস থাকে আপনি তো অবশ্যই আপনার রেজাল্টটা দেখতে চাইবেন, কতটুকু হয়েছে কি হয়েছে। আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন না, আপনার রেজাল্টটা আসবে না, মানে খাতা কাটা হবে, বাট রেজাল্টটা কোথাও দেখতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সব ডিউ পরিশোধ করেন। তো তার মানে আপনি কি ইন্টিউটিভলি সব পরিশোধ করে দিবেন ওটা দেখার জন্য, বুঝতে পারছেন? তো তার মানে এটা কি জি, sir. প্রগ্রেসিভলি ডিসক্লোজ করে জিনিসটা, মানে আপনার কিন্তু টাকাটা দেওয়ার আগে আপনাকে দেখায় না আপনার রেজাল্টটা কি। এটা হচ্ছে প্রগ্রেসিভ ডিসক্লোজার, মানে আস্তে আস্তে করে জিনিসটা ডিসক্লোজ করা যার যতটুকু দরকার। আর অর্গানাইজ মানে হচ্ছে অর্গানাইজ করে রাখা আর কি। আমি যদি এই ফাইল এখানে রাখি, এডিট অপশন এখানে রাখি, স্লাইডস অপশন এখানে রাখি, জিনিসটা তো সুন্দর হবে না। তো তার জন্য জিনিসটাকে সুন্দর করে রাখা। এগুলো কি বুঝছেন জিনিসটা মোটামুটি? জি স্যার। ওকে, আচ্ছা। 3 নাম্বারটাই অনেক বেশি কম আছে, এটা করে আমরা শেষ করে দিচ্ছি। আচ্ছা, মেক কনসিস্টেন্ট, মেক দ্য ইন্টারফেস কনসিস্টেন্ট। আচ্ছা, এটা অপশনগুলো শুরু করার আগে আপনাকে আমি বলি, আমরা এইমাত্র দেখলাম না এই গুগল স্লাইডস, তারপর গুগল ডক্স, এগুলি সব গুগলের না, ওরা কনসিস্টেন্সি বজায় রেখেছেন, এটা একটু দেখেন। এই দেখেন এখানে কি কি অপশন, ফাইল, এডিট, ভিউ, তারপর কি হেল্প, আর একটা টুলস আছে। এখানে কি অপশন বলেন, ফাইল, এডিট, ভিউ, হেল্প। এখানে দেখেন এই সাইডে কি আছে, শেয়ার আছে, Share. আবার এখানে আমার প্রোফাইল পিকচার, শেয়ার প্রোফাইল পিকচার দেখেন। তারপর দেখেন এখানে এই যে মিটিং এর কিছু একটা, এটা কমেন্ট সম্ভবত, শো অল কমেন্টস, এই যে মিটিং এর এটা শো অল কমেন্টস। তারপর দেখেন আপনার এখানে মানে কমন জিনিস যেগুলো, যেমন দেখেন এই যে ড্রাইভের অ্যাড করা, স্টার করা, স্টার করা এটা বেশি লাগে কখন, অনেক ডকুমেন্ট হলো আপনি স্টার করে রাখেন। দেখেন
এই যে বুঝলেন? তো এটা কি একটা খুব কনসিস্টেন্ট ইন্টারফেস না? আপনি দেখে বলেন তো, তাই তো? কনসিস্টেন্ট মানে বুঝেন, মানে সব জায়গায় সেম। আপনাকে যদি আপনি এখন যদি কখনো স্লাইডস ইউজ করে থাকেন, আপনি কিন্তু ইজিলি গুগল ডক্সে মোটামুটি বুঝবেন কোথায় কি আছে। আপনি যদি গুগল ডক্স বা স্লাইডস ইউজ করে থাকেন, আপনি ইজিলি বুঝবেন গুগল শিটসে কোথায় কি আছে। কারণ শিটসও মোটামুটি সেম জিনিস পায়। এবার আমি যদি ওখানে না থেকে ধরুন এখানে যাই, সাপোজ নতুন একটি গেলাম, দেখেন সেম না? ফাইল, এডিট, ভিউ, আরো কিছু অপশন আছে, বাট যে অপশনগুলো থাকার কথা সেগুলি সব সেম না, আগের 4টা বা 5টা। তারপর নতুন জিনিস আসছে। এরপর দেখেন এই যে আবারও শেয়ার, এই জিনিসগুলো আমার প্রোফাইল। তার মানে এটা কি খুব কনসিস্টেন্ট একটা জিনিস না, বুঝছেন? তো এই যে মেক দ্য ইন্টারফেস কনসিস্টেন্ট। এটার কারণ কি, আপনার যদি এক এক ওয়েবসাইটে এক এক রকম থাকে, আপনার কি বিরক্ত লাগবে না কাইন্ডলি একটু, যে আমাকে বারবার শিখতে হচ্ছে কোন জায়গায় কোনটা আছে, এবং এটা খুবই বিরক্তিকর লাগে তখন, কজ আপনার ইচ্ছা করবে না ইউজ করতে। আচ্ছা, এখানে একটা একদম কমন কোয়েশ্চেন করে, আপনারা তো স্কাইপের নাম শুনেছেন? এক সময় জি খুবই স্যার। পপুলার ছিল। আচ্ছা, আপনাকে ভিডিও কলের আইডিয়াটি কিন্তু ফার্স্ট আসছিল স্কাইপে, এটা জানেন? গুগল মিট বা জুমের আগেও স্কাইপে ছিল। জি কিন্তু স্যার। ওরা কিন্তু মানে জিনিসটা ব্যবসাটা টিকতে পারেনি, ওদের তো অফ হয়ে গেছে। কারণটা জানেন? মেইন কারণটা, এখন সবাই জুম আর এগুলো ইউজ করে মেয়েদের জন্য। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, বাট আপনার কোভিড যখন আসছে তখন কিন্তু স্কাইপ সবাই জানতো যে ভিডিও কলিং একটা অ্যাপ স্কাইপ আছে, কিন্তু তাও সবাই জুম ইউজ করেছে। কারণটা জানেন কেন? কারণ স্কাইপে, স্যার মানে জুমের যেসব ফিচার আছে ওগুলো হয়তো স্কাইপের ছিল না। হ্যাঁ ফার্স্ট কল এটা। সেকেন্ড কারণ হচ্ছে জুমের ইন্টারফেস মাচ মোর ইজিয়ার দ্যান স্কাইপ। ইউজ করলে বুঝবেন স্কাইপের ইন্টারফেসের থেকে জুমের ইন্টারফেস অনেক বেশি ইনটুইটিভ এবং অনেক বেশি হেল্পফুল। যেমন আমি এখানে একটা জিনিস দেখাই, আপনারা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সম্ভবত। তো এখানের মধ্যে আমি যদি দেখেন, আপনারা একজন একজন করে এডমিট করা লাগে, এটা দেখেছেন না সবাইকে মিটিংয়ে, তাই তো? জি স্যার। এখন আমি যদি এখানে চাই সবাইকে একসাথে এডমিট করতে, অপশনটা কিন্তু খুব ইজি না যেমন খুঁজে পাওয়া, দেখেন ইনটুইটিভলি। যেমন দেখেন আমার এখানে কি আছে, স্টপ প্রেজেন্টিং, তারপর এখানে কোথাও কিন্তু নাই যে সবাইকে একসাথে এডমিট করা। এটা আমাকে খুঁজে বের করতে হচ্ছে, পোস্ট কন্ট্রোলে যেতে হয়, তারপর এই জায়গাটাই আছে। তাহলে দেখেন ওপেন, ট্রাস্টেড, রেস্ট্রিক্টেড। কিন্তু আমি এই জিনিসটা যে হোস্ট কন্ট্রোল, এই জিনিসটা দেখে কিন্তু বুঝি নাই ফার্স্ট। কেমন, কিন্তু এটা দেখে বোঝা যায় এটা কি, এটা পার্টিসিপেন্ট বোঝা যায় না দেখে মাত্র, এই অপশনটা দেখেন। আবার এটা দেখে বোঝা যায় কি, আপনারা কোনো চ্যাট করলে সব এখানে চলে আসবে। তো আমার কথাটা বুঝছেন? মানে ইনটুইটিভ মানে কি, কনসিস্টেন্ট, সবাইকে দেখে যেতে বুঝে যায়। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এইটা শেষ করি। কন্টিনিউটি মানে আমি যেটা একটাতে কন্টিনিউ করব বাকিগুলো তো সেম জিনিস যাতে হয়, যেমন কন্টিনিউটি এটা। বা আমার যাতে একটা থেকে আরেকটা ট্রানজাকশন কনসিস্টেন্ট হয়। আমি যদি এখানে এটা থাকে, আরেকটা ফাইলটা এদিকে থাকে, ভিউটা প্রথমে থাকে, মানে ইনকনসিস্টেন্ট হয়, কন্টিনিউটি না থাকে, তাহলে এটা ঝামেলা। মেনটেন কনসিস্টেন্সি উইথিন অ্যান্ড অ্যাক্রস দ্য প্রোডাক্ট। আমি যদি ধরি গুগল স্লাইডসে আমি 5টা স্লাইড ওপেন রেখেছি, দেখেন এই স্লাইডেও যে ইয়াটা ফাইল এডিট ভিউ হেল্প, এটাতেও কিন্তু ফাইল এডিট ভিউ হেল্প, এমন না যে দুইটাতে ডিফারেন্ট হয়ে গিয়েছে, তাই না? এটা সেম থাকবে। কিপ ইন্টারাকশন রেজাল্টস দ্য সেম। আমি যদি ফাইলে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করি, আমার পিডিএফ ডাউনলোড হবে। আমি যদি ফাইলে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করি, তাহলে পিডিএফে ডাউনলোড হবে। এটা দুইটা একই না? কনসিস্টেন্ট না, নাকি ডিফারেন্ট হয়ে গেছে হঠাৎ করে বলেন? কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট। এবং আপনি এতে চাইবেন কনসিস্টেন্ট হোক। একবার যদি পিডিএফ হয়, একবার যদি ডক্স ডাউনলোড হয়, তাহলে তো সমস্যা। রাশিয়ান রুলেট খেলা তো যাবে না এখানে, তাই না? ঠিক মতো করতে হবে। প্রোভাইড এস্থেটিক অ্যাপিয়ার অ্যান্ড ইন্টিগ্রিটি। আপনার এটা যদি এস্থেটিক নাও তো দেখতে খুব বাজে হতো, আপনি কি ইউজ করতেন? মানে ইনটুইটিভ নাও না। না, স্বাভাবিক, এটা যে কেউ ইউজ করবে না, কেমন? তো এই কারণ হচ্ছে এটা ইয়ে করা যাবে না, কেমন? এরপরে প্রোভাইড, এটা তো বললাম। এনকারেজ এক্সপ্লোরেশন, মানে আপনার এখানে এক্সপ্লোরেশন এনকারেজ করতে হবে। মানে আপনি সব ফিচার তো আর এক পেজে রাখতে পারবেন না, কিন্তু ইউজার যাতে এক্সপ্লোর করে এটার জন্য কি করতে পারেন, এই দেখেন এখানে এটা কি করেছে, এই অপশনগুলো এখানে একসাথে রেখেছে, যাতে আপনি ফাইলে ডাউনলোডের জন্য ক্লিক করলেও বাকি অপশনগুলো দেখতে পারেন। তখন আপনি ভাববেন আচ্ছা এখানে ইমেল করা যায় ডিরেক্টলি জিনিসটা এখান থেকে, অথবা আমি দেখেন কপি করতে পারবো জিনিসটা, আরেকটা কপি করা, প্রিন্ট করা যায় এই জায়গা থেকে। তাহলে এক্সপ্লোর করে তো এটা জানতে পারবেন। কিন্তু আপনাকে যদি এক্সপ্লোরেশন এত কঠিন করে দেওয়া হয় যেটা আপনি ইন্টারেস্টেডই না থাকেন, তাহলে কি হবে আদৌ? হবে? তখন তো আপনি চাইবেন না করতে, এবং আপনিও নতুন ফিচারগুলো জানতে পারবেন না। ওকে,
তো এটা আর কি, যেমন ফেসবুক নতুন ফিচার করলো ওটাকে কিন্তু এমন ভাবে করে যাতে সবাই এক্সপ্লোর করতে ট্রাই করে, মানে অনেক ইন্টারেস্টিং করে। ওকে, তো এটা ছিল আমরা আজকে এতটুকুই রাখবো এইগুলো আর কি। আপনারা কি বুঝছেন মোটামুটি ইউআই ডিজাইনের জিনিসটা? মানে অনেক কথাবার্তা বেশি জি অ্যাকচুয়ালি, স্যার। বাট এই আর কি। আচ্ছা, আপনাদের একটা কথা বলে দিই আমি এখানে, এই যে ৩টা রুল লিখা এগুলো, এগুলো কিন্তু সব লিখতে হবে না, মানে 10টার মধ্যে ৫-৬টা লিখবেন, বাট এখানে ৯টার মধ্যে আরো ৫টার মতো লিখবেন, কেমন? তো আর এগুলি কিন্তু মোটামুটি ইনটুইটিভ, আপনি এই প্রত্যেকটা টপ পয়েন্টটা মনে রাখবেন, উপরেরটা। এরপর আপনারা জাস্ট একটু রিকল করার ট্রাই করবেন, আচ্ছা আমরা ক্লাসে কি কি পড়ছিলাম, মানে স্যার কি বলছিল যে এটা করলে এটা হয়, এটা করো, দেখবেন অটোমেটিক্যালি এগুলো মনে পড়ে যাবে। যেমন মেমোরি লোড হলে আপনি মনে রাখবেন আপনার পাসওয়ার্ড যাতে কম মনে রাখতে হয় এমন। যেমন আর ফরগিভিং যেমন দেখেন দুটাতেই আছে, এটা একটা কমনই এসে মুখস্থ করে রাখবেন আপনার সুবিধা হবে। তো জিনিসটা কি স্যার মোটামুটি এটা কি মানে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসবে? এখন কোয়েশ্চেন তো মানে সবগুলা তো আমি করবো এমন তাই না, বুঝছেন তো? এখন কোন টিচারের আন্ডারে কোনটা পড়ে এটা তো জানা নেই। তো আমি ধরুন করলে আমি কখনো থিওরিটিক্যাল করবো না, কারণ আমি চাইবো যাতে ইউআই ডিজাইনটা দেখা আপনাদের। কিন্তু কেউ যদি ট্রাই করে সে তো জি করতে পারে, তাই না? বুঝছেন তো আমি গ্যারেন্টি কেন দিতে পারছি না। তো এই জন্য আপনাদের জি কিছুটা স্যার, হলেও বুঝতে জিনিসগুলো পারছি। শিখে রাখা লাগবে। এবং আপনাদের এখানে কিন্তু বড় করে মেনশন করে দেওয়া আছে, দেখেন আপনাদের স্লাইডের একটা জিনিস দেখবেন, এই যে কনসিস্টেন্সি যেটা বানানো যিনি বানিয়েছিল, দেখলেন সবুজ করে দেয় ইম্পর্টেন্ট জিনিসগুলো, সবগুলো এটা খেয়াল রাখে। সেম ভাবে দেখেন, এই যে দেখতে পেরেছেন এই 3টা সবুজ করা কিন্তু আপনাদের, তার মানে এই 3টা বেশ ইম্পর্টেন্ট আছে। সো একটু একটু করে মুখস্থ করে রাখিয়েন, একদম ফুল মুখস্থ তো লাগবে না, মোটামুটি পারলেও আপনাদের নাম্বার ফুল দিয়ে দেবে। আচ্ছা, সব কি জি ক্লিয়ার স্যার। হয়েছে আপনাদের? ওকে, জি স্যার। আচ্ছা তাহলে কি আজকে এতটুকু রাখি, নেক্সট দিন আমরা ইয়া থেকে কন্টিনিউ করবো, আই থিঙ্ক এই জায়গা থেকে শিনেন্ডারম্যানস 8 গোল্ডেন রুলস। ঠিক আছে, এখানে অনেক কিছু কমন পাবেন আপনারা আগের বিষয়ে। ওকে, এনি কোয়েশ্চেন্স এনিওয়ান? আচ্ছা, আপনাদের স্যার আমাদের প্রেজেন্টটা আমি অ্যাটেন্ডেন্স। হ্যাঁ হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছি, দাঁড়ান। আপনাদের কি সবার নেম ঠিক মতো করা আছে, মানে নেমগুলো, নাকি কারো মানে এক্সট্রাভিগেন্ট কোনো নেম দিয়ে রেখেছেন একটু দেখেন তো। আচ্ছা তাহলে আমি, কারণ আপনাদের ইয়েগুলো নিয়ে ফেলি তো, এখন লিভ মারিও না, ঠিক আছে? আচ্ছা, কেউ লিভ মারিয়েন না, আবার বললাম। ঠিক আছে, আমি আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিব যারা আছেন, হোপফুলি কেউ চলে যান নাই। কেউ গেলেও যদি আগে থেকে থাকেন আমাকে কন্ট্যাক্ট করতে বলেন, আমি দিয়ে দিব, আমি এতটাও ইয়ে না। ওকে, তাহলে এতটুকু থাকলো, কোয়েশ্চেন থাকলে আমাকে বলিয়েন বা ইয়া করিয়েন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।